ওরা সবাই আমাকে থেকে হাসাহাসি করে, যেন আমি কোনো ভিন্ন গ্রহের প্রাণী। ওরা আমার পোশাক দেখে আমাকে চিনতে চায়। ওরা জানে না পোশাকে কারো যোগ্যতা লেখা থাকে না। ওরা যেদিন জানবে আমি কে, সেদিন ওদের পায়ের নিচের মাটি সরে যাবে। আমি যখন একটা পুরাতন শার্ট পরে ভার্সিটিতে আসি, তখন ওরা আমাকে নিয়ে টিটকারি করে। ওরা জানে না এই পুরাতন ছেঁড়া শার্টের আড়ালে কত বড় রহস্য লুকিয়ে আছে। ক্লাসরুমে বসে কথাগুলো ভাবছিল নিলয়। পুরো নাম নিলয় খান। এই আমাদের গল্পের নায়ক। বাকিটা গল্পের সাথে থাকলে জানতে পারবেন। এরই মাঝে ক্লাসে স্যার প্রবেশ করলো। তারপর দেখতে পেল সবাই বসে আছে। নিলয় ফার্স্ট বেঞ্চে বসে আছে। স্যার নিলয়কে ডেকে বলল, এই ছেলে, তোমাকে না কতবার বলেছি এসব পুরাতন শার্ট প্যান্ট পরে ভার্সিটি আসবে না। আমাদের ভার্সিটির একটা প্রেস্টিজ আছে। নিলয় উঠে দাঁড়িয়ে মাথা নিচু করে বলল, আমার আর জামা নেই স্যার, এগুলি আছে। এসব পরে এত নামি দামি ভার্সিটিতে আসা যায় না। একে এত বড় কলেজে চান্স কে দিছে আল্লাহ ভালো জানে। স্যারের কথার ধাক্কায় নিলয়ের মুখ লাল হয়ে গেল, কিন্তু সে ভেতরে ভেতরে হেসে ফেলল। কারণ সে জানতো এই ধরনের মানুষরা শুধু বাহ্যিক দেখায় বিচার করে। স্যার, পোশাক দিয়ে কেউ মানুষ নয় স্যার। যোগ্যতা আর মন ভালো থাকলেই মানুষ হিসাবে পরিচিত পাওয়া যায়। আমি চেষ্টা করব। চেষ্টা করছো বলছো? তবে দেখো, শুধু চেষ্টা করে কিছু হয় না। আমাদের কলেজে মানসিকতা অনেক কঠিন নিলয়। ক্লাসের সবাই নিলয়ের দিকে চুপচাপ তাকিয়ে আছে। কেউ কিছু বলছে না, কেউ হাসছে না। সবাই অবাক, কারণ নিলয়ের চোখে এক অদ্ভুত দৃঢ়তা আছে, যা সব অবহেলা, টিটকারি, হাসি সকলকেই থামিয়ে দিয়েছে। ক্লাস শেষে নিলয় ব্যাগ নিয়ে ধীরে ধীরে দরজার দিকে এগোচ্ছে। বাইরের হলে কয়েকজন সহপাঠী তাকে বিদ্রূপ করে। ওরে দেখ, আবার সেই ছেঁড়া শার্টে। নিলয় কিছু বলে না, শুধু ধীরে ধীরে চলে যায়। ভেতরে সে জানে একদিন সবাইকে তার আসল পরিচয় দেখাতে হবে। তার যা আছে তার শুধু ধৈর্য ও সময়ের অপেক্ষা করছে। নিলয় মনে মনে বলল, স্যার আজকে আমাকে দেখে হাসলো, কিন্তু আমি যে নীরব আগুনে জ্বলে উঠছি তারা বুঝবে না। দিন আসবে যখন তারা আমার নাম শুনলে কাঁপবে। আর সেই দিন আসবে, কিন্তু সেটা ভবিষ্যতের কথা। আজকের নিলয় শুধু এক সাধারণ কলেজ ছাত্রের মতো। গরিব, ছদ্মবেশে ক্লাস শেষ হয়ে গেল। সবাই ব্যস্ত, কেউ নিলয়ের দিকে আর নজর দিচ্ছে না। কিন্তু নিলয়, সে আজও হেসে হেসে ধীরে ধীরে বেরোচ্ছে। ভার্সিটি থেকে বের হয়ে রাস্তায় নেমে সে মেসের দিকে চলে গেল। নিলয় ভাবল, আজও তারা হেসেছে, কিন্তু একদিন তারা দেখবে এই হাসি কাকে নিয়ে। নিলয়ের মেস কলেজের কাছে, ছোট্ট, পরিচ্ছন্ন কিন্তু আরামদায়ক। সেখানে একরাশ সে স্বপ্ন লুকিয়ে রাখে। মেসে ঢুকতে অন্য ছাত্রছাত্রীরা হেসে বলল, আজ আবার সেরা শার্টে নিলয়। কি করে কেউ এত সাধারণ দেখাতে পারে, অথচ এতই আলাদা লাগে? নিলয় শুধু হেসে সবার দিকে হাত নাড়ল। তারপর চুপচাপ তার রুমের দিকে গেল। রুমে ঢুকে সে ব্যাগটা খুলল, বইগুলো বের করলো, কিন্তু চোখে হঠাৎ ব্যাগের এক কোণে রাখা ফোনের দিকে গেল। আজকে বিশ্ববিদ্যালয়ের দিনটা বেশ কঠিন ছিল, কিন্তু আমার পরিকল্পনা ঠিক পথে এগোচ্ছে। আর যেটা কেউ জানে না, নিলয় শুধু একটা গরিব ছেলের ছদ্মবেশী কলেজে আসে, কিন্তু তার জীবনে লুকিয়ে আছে দেশের অন্যতম বড় টপ বিলিয়নিয়ারের পরিচয়। আজও সে সেটা কাউকে জানায়নি। রুমে ঢুকেই নিলয় ব্যাগের মধ্যে ফোনটা বের করলো। নিলয়ের চোখে এক অদ্ভুত দৃষ্টি, যা দেখলে কেউ ভাবতেই পারবে না এই ছেলে কলেজে মাত্র এসেছে। হ্যালো। পিএ ফোনের পাশে কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে, সালাম স্যার, আজকের সমস্ত রিপোর্ট প্রস্তুত। দেখো আজকের মার্কেট স্ট্যাটাস কেমন? আপনার কোম্পানির শেয়ারের দাম স্থিতিশীল। স্যারের নির্দেশনা অনুযায়ী সব লেনদেন ঠিকঠাক চলছে। ভালো। আমাদের নতুন প্রকল্পের অগ্রগতি কেমন? স্যারের পরিকল্পনা অনুযায়ী প্রকল্পের প্রাথমিক ধাপ সম্পন্ন। আগামী সপ্তাহে আমরা আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারব। শেয়ার হোল্ডারদের জন্য প্রস্তুতি নিয়েছো তো? হ্যাঁ স্যার, সব রিপোর্ট প্রস্তুত। আজ রাতেই মেল পাঠানো হবে। কেউ জানে না আমি কলেজের একজন সাধারণ ছেলের মতো আছি, কিন্তু এক ফোন করলেই পুরো কোম্পানি আমার কমান্ডে। ফোনে ব্যবসার সব বিস্তারিত জানার পর নিলয় হাসল। কলেজের ছাত্ররা জানে না যে ছেলেটি তাদের সামনে বসে আছে, তার হাতে দেশের অন্যতম বড় ব্যবসা এবং কোটি টাকা সম্পদ। ঠিক আছে, ধন্যবাদ। তুমি সব ঠিকঠাক রাখো। আমার ক্লাস শেষ হয়ে গেছে, আমি একটু পড়াশোনা করব। অবশ্যই স্যার।
ফোন রাখার পর নিলয় জানলো আজকের দিনটা কলেজে কতই না কঠিন ছিল, কিন্তু তার ধৈর্য আর পরিকল্পনা একদিন সবাইকে অবাক করবে। ফোন রাখার পর নিলয় রান্নাঘরের দিকে গেল। আজ সে একটু আলাদা কিছু করতে যাচ্ছে, নিজের জন্য আলু ভর্তা। কলেজের সবাই হেসে যাচ্ছে, দেখবো তারা রান্না দেখলে কি ভাববে। নিলয় আলু জ্বালায় রাখলো, টুকটাক লবণ আর সরিষার তেল মিশিয়ে দিতে লাগলো। কিন্তু নিলয় রান্নায় খুব অভিজ্ঞ নয়। দেখ নিলয় রান্না করছে। আলু ভর্তা বানাবে নাকি কোনো রাসায়নিক পরীক্ষা? যে ছেলেটা সব সময় চুপচাপ সে আজ রাঁধছে। নিলয় কিছু বলে না, শুধু মনোযোগ দিয়ে আলু ভর্তা তৈরি করছে। আলু ম্যাশ করছে, লবণ আর সরিষার তেল মিশাচ্ছে, আর মাঝে মাঝে চুলার গরম পরীক্ষা করছে। তারা আজকে হাসছে, কিন্তু আমি জানি একদিন তারা আমার দক্ষতা আর ক্ষমতার জন্য অবাক হবে। শেষমেশ আলু ভর্তা হয়ে গেল। নিলয় একটা চামচ নিয়ে চেষ্টা করলো, মুখে হাসি, বাট রান্নার ঘ্রাণ মেসে ছড়িয়ে পড়তে সবাই আবার হেসে উঠল। দেখি আগামীবার ক্যালকুলাসের বই পড়ার সময় কি রান্না করবি। আর নিলয় শুধু হাসলো, কারণ সে জানতো আজ তারা শুধু আলু ভর্তা নিয়ে হাসছে, কিন্তু কাল তারা দেখবে এই ছেলেটির মধ্যে লুকানো আছে অনেক বড় কিছু। আলু ভর্তা রান্না হয়ে গেল। নিলয় চুপচাপ তার প্লেটে ভর্তা নিল। দেখ নিলয় আলু ভর্তা বানিয়েছে। মেসের ছেলে দুই চুপচাপ চেয়ে গায়ে হালকা ঠাট্টা বলে। আর আমরা খাচ্ছি মাংস পোলাও, তুমি খাচ্ছ আলু ভর্তা। দেখ নিলয় আমাদের সঙ্গে মিশতে পারলেও খাওয়ার বিষয়েও মিলবে না। নিলয় কিছু বলে না, সে শুধু চুপচাপ প্লেটটা হাতে ধরে খাবার শুরু করলো। ভেতরে সে জানে এইসব ঠাট্টা ও অবহেলা শুধু ক্ষণিকের। একদিন সবাইকে তার আসল ক্ষমতা দেখাতে হবে। তারা আজ আমাকে দেখে হেসে গেল, কিন্তু আমি জানি একদিন তাদের হাসি থামবে আর আমি থাকবো সবচেয়ে বড়। নিলয় তুই একদিন আমাদেরকে দেখাবে যে এই আলু ভর্তার ছেলেটি কত বড় মানুষ। হ্যাঁ, দেখবো নিলয়, দেখবো। নিলয় ভাবে, আর নিলয় চুপচাপ খেতে লাগলো। আলুর সরল স্বাদের মধ্যে তার মনের অদৃশ্য শক্তি লুকিয়ে আছে। মেসের সবাই হাসছে, কিন্তু কেউ জানে না এই ছেলেটার ধৈর্য আর পরিকল্পনা একদিন তাদের সকলকেই চমকে দেবে। মেসের সবাই নিলয়ের সঙ্গে ঠাট্টা করছে, হেসে খাচ্ছে, কিন্তু নিলয় কিছু বলল না। সে শুধু চুপচাপ তার প্লেট হাতে নিয়ে খেতে শুরু করলো। আজ তারা শুধু আমার পোশাক আর খাবার নিয়ে আসছে, কাল তারা জানবে আমি শুধু খেলতে আসিনি। সবাই খাওয়া শেষ করে ধীরে ধীরে ঘুমোতে চলে গেল। মেসের রুমে নীরবতা নেমে এলো। কিছুক্ষণ পর নিলয় ল্যাপটপ খুলল। নিলয় চুপচাপ ল্যাপটপে কাজ করতে করতে বলে, আজকের বিজনেস রিপোর্ট চেক করতে হবে, নতুন প্রকল্পের পরিকল্পনা দেখব। নিলয় ল্যাপটপে মনোনিবেশ করলো, কলিগদের মেসেজগুলো যাচাই করলো, আজকের বাজারের স্টেটাস চেক করলো। বাইরে সবাই ঘুমোতে গেলেও নিলয় রাতের কাজ চলছে। কেউ জানে না আমি কলেজে একজন সাধারণ ছেলের মতো আছি, কিন্তু এই ল্যাপটপ আর এই রাতের কাজগুলি হলো আমার সত্যিকারের শক্তি। মেসে রাত নেমে এলো, চুপচাপ নিস্তব্ধ। আর নিলয়, সে শুধু খেয়ে পড়ে এবং কাজ করছিল। ভবিষ্যতের জন্য তার পরিকল্পনা ঠিক করে যাচ্ছিল, ধীরে ধীরে নিঃশব্দে, আর কেউ তার ক্ষমতার আভাস পায়নি। পরের দিন ভোরবেলা রোদ ওঠার সঙ্গে সঙ্গে নিলয় তার পুরনো জামা প্যান্ট পরে রওনা দিল। আজ তার উদ্দেশ্য কোনো চাকরি খুঁজে দেখা। সে জানে বাইরের জীবনেও চেষ্টা ছাড়া কিছু হয় না। আজকে সবাই আমাকে হেসে দেখবে, ভাববে আমি করি, কিন্তু আমার আসল লক্ষ্য শুধু টাকা নয়, ক্ষমতা আর নিজের পরিচয়। কলেজের আশেপাশে ছোট ছোট দোকান, অফিস, সব জায়গায় সে গিয়ে দরজা খুলে আবেদন করলো। ওরে বাবা, এত ছেঁড়া জামা প্যান্ট পরে এখানে কেমন কাজ? আমি শুধু কাজের জন্য এসেছি স্যার, যোগ্যতা দেখানোর জন্য না। দেখো, তুমি যেখানেই যাও এভাবে আসলে কাউকে কাজ দেওয়া হবে না, চলে যাও। নিলয় কিছু বলে না, চুপচাপ অন্য জায়গায় চলে যায়। ছেলেটির চেহারা ঠিক আছে, কিন্তু কি জামা প্যান্টে তো আমরা কাউকে নিয়োগ দিব না। আমাদের সাথে এর কোনোভাবেই যায় না। নিলয় শুধু হেসে চলে গেল, মাথা নিচু করে। আজ আমাকে বের করে দিচ্ছেন, কালকে আমাকে তারা সবাই অভিজ্ঞ, শক্তিশালী আর ক্ষমতাবান হিসেবে চিনবে। দিনের শেষে নিলয় একে একে সব জায়গা থেকে বের হয়ে আসে।
কেউ তার দিকে খেয়ালও রাখে না। তার পোশাক দেখে কেউ ভাবতেই পারবে না এই ছেলেটার মধ্যে লুকানো আছে দেশের অন্যতম বড় টপ বিলিয়নিয়ার হওয়ার ক্ষমতা। আমি শুধু খুঁজছি সুযোগ। এই ছোট্ট ব্যর্থতা আমাকে থামাতে পারবে না। আমার ধৈর্য, পরিকল্পনা আর লড়াই সবে একদিন ফল দেবে। আর এভাবেই নিলয় চলে গেল কলেজের মেসে। সে জানে আজকের দিন কঠিন, কিন্তু আগামীকালের জন্য সে আরও শক্ত হয়ে উঠেছে। দিনের শেষে নিলয় ক্লান্ত হলেও মেসে ফিরে এলো। সবাই ঘুমোতে চলে গেছে। রুমে নিস্তব্ধতা নেমে এসেছে, কিন্তু নিলয়ের চোখে এক অদ্ভুত দীপ্তি। আজ সবাই আমাকে খারাপ পোশাক আর গরিব ছেলেটি ভাবলো, কিন্তু তারা জানে না আমি শুধু কাজ শুরু করেছি। নিলয় ল্যাপটপ খুলল। তার চোখ চকচক করছে। হালকা হাওয়া চলে আসে জানলার ফাঁক দিয়ে, আর সেই হাওয়ায় যেন তার পরিকল্পনার আগুন আরও জ্বলে উঠল। নিলয় কিবোর্ডে হাত রেখে ধীর স্বরে বলে, আজকের রিপোর্ট চেক করতে হবে, নতুন প্রকল্পের স্ট্যাটাস ঠিক আছে কিনা, শেয়ার হোল্ডারদের জন্য প্রস্তুতি সম্পূর্ণ কিনা। ল্যাপটপের স্ক্রিনে অগণিত সংখ্যক চার্ট, রিপোর্ট ও নোট। নিলয় একে একে সব যাচাই করছে। চোখে ফোকাস, মনোযোগের গভীরতা, সবকিছুই এক ভবিষ্যতের জন্য। কেউ জানে না কলেজের এই ছেলেটা সাধারণভাবে বসে আছে, কিন্তু এই রাতের কাজগুলোই আমার আসল শক্তি। একদিন সবাই অবাক হবে। রাত গভীর হলো। মেসের নিস্তব্ধতা। নিলয় চুপচাপ ল্যাপটপের দিকে তাকিয়ে বসে আছে, হাতে কফির কাপ, আর মাথায় ধৈর্য ও পরিকল্পনার অদৃশ্য শক্তি। বাইরে কেউ জানে না যে ছেলেটি আলু ভর্তা খায়, ছেঁড়া জামা প্যান্ট পরে হাস্যরসের মুখে থাকে, তার মধ্যে লুকানো আছে দেশের অন্যতম বৃহৎ ব্যবসার নায়ক। রাতের এই নিঃশব্দ লড়াই তাকে একদিন অনন্য করে তুলবে। পরের দিন নিলয় আবার পুরাতন ছেঁড়া শার্টে পরে ভার্সিটিতে এলো। ক্লাসরুমে ঢুকতে সহপাঠীদের চোখে একটু কৌতূহল আর ঠাট্টা। নিলয়, আমি কি বলেছি? এই ছেঁড়া শার্ট পরে ফার্স্ট বেঞ্চে বলা যাবে না। পিছনে যাও, যে বেছে নাও। নিলয় মাথা নিচু করে ধীরে ধীরে পেছনের বেঞ্চে চলে গেল। ক্লাসের সবাই হেসে উঠল। দেখ তো, নিলয় আবার আমাদের হাসাচ্ছে। এই ছেলেটা কি ভেবেছে এভাবে মানুষের সিম্প্যাথি পাবে? নিলয় চুপচাপ বসে পড়ল। সে জানে এই ঠাট্টা ও হাসি শুধু ক্ষণিকের। তার ভেতরে লুকানো শক্তি আর ধৈর্য সব সময় অদৃশ্য। নিলয় ভাবল, আজ তারা হাসছে, কাল তারা দেখবে পুরাতন শাড়ির আড়ালে লুকানো সত্যিটা। ক্লাস চলতে চলতে স্যার নানা বিষয় পড়াচ্ছেন, কিন্তু নিলয়ের মন অন্যদিকে, ভবিষ্যতের পরিকল্পনা, কোম্পানির রিপোর্ট আর ধৈর্য নিয়ে। সে শুধু বসে আছে, শার্ট পুরাতন, কিন্তু চোখে অদ্ভুত দৃঢ়তা। নিলয়, তুমি আবার আমাদের জন্য একেবারে মজার। আর নিলয় চুপচাপ পড়তে থাকলো। বাইরে যারা দেখছে তারা শুধু হাসছে, কিন্তু কেউ জানে না এই ছেলেটির মধ্যে লুকানো আছে দেশের অন্যতম বড় ব্যবসায়ী হওয়ার শক্তি। ক্লাস শেষ হয়ে নিলয় মেসের দিকে চলে গেল। বাইরে অন্ধকার নেমে এসেছে। মেসের সব বন্ধুরা ঘুমিয়ে গেছে, কিন্তু নিলয়ের চোখে এক অদ্ভুত দীপ্তি, যা দেখলে কেউ ভাবতেই পারবে না সে আজও সাধারণ কলেজ ছাত্রের মতো নয়। তারা আজ আমাকে দেখে হাসলো, ঠাট্টা করলো, কিন্তু কেউ জানে না এই রাতের কাজগুলোই আমার আসল শক্তি। নিলয় ল্যাপটপ খুলল। স্ক্রিনে অগণিত চার্ট, রিপোর্ট, ব্যবসার নোট। সে একে একে সব যাচাই করছে। আজকের মার্কেট রিপোর্ট, নতুন প্রকল্পের অগ্রগতি, শেয়ার হোল। পরের দিন সকালে নিলয় আবার তার পুরনো ছেঁড়া শার্ট আর প্যান্ট পরে রওনা দিল। আজও তার লক্ষ্য কোনো চাকরি পাওয়া। সে জানে বাইরের জীবনেও চেষ্টা ছাড়া কিচ্ছু হয় না। আজও সবাই আমাকে গরিব মনে করবে, কিন্তু আমার পরিকল্পনা শুধু শুরু হয়েছে। নিলয় একে একে দোকান, অফিস এবং ছোট ছোট প্রতিষ্ঠানে গিয়ে দরজা খুলে আবেদন করল। ওরে বাবা, এই পোশাকে কি আমাদের অফিসে বসবে? চলে যাও। নিলয় কিছু বলে না, মাথা নিচু করে ধীরে ধীরে অন্য জায়গায় চলে যায়। সে জানে এই ক্ষণিকের অবহেলা তাকে থামাতে পারবে না। আজ আমাকে বের করে দিল, কাল তারা দেখবে আমি শুধু ধৈর্যশীল, যোগ্য এবং শক্তিশালী। দিনের শেষে নিলয় ফিরে এলো মেসে। সবাই ঘুমোতে গেছে, আর নিলয় আবার ল্যাপটপ খুলে কাজ শুরু করলো। আজকের বাজারের স্ট্যাটাস যাচাই করতে হবে, নতুন প্রকল্পের পরিকল্পনা চেক করতে হবে, শেয়ার হোল্ডারদের জন্য রিপোর্ট প্রস্তুত আছে কিনা। রাত গভীর হলো।
নিস্তব্ধতা নেমে এলো। মেসের রুমে শুধু নিলয়ের কিবোর্ডের ক্লিক শোনা যাচ্ছে। তার চোখে দৃঢ়তা, মনোযোগ আর ভবিষ্যতের পরিকল্পনার আগুন সবই একত্রে জ্বলছে। কেউ জানে না আমি কলেজের একজন সাধারণ ছেলের মতো আছি, কিন্তু একদিন সবাই দেখবে এই ছেলেটির ধৈর্য আর ক্ষমতা কত বড়। পরের দিন সকালে নিলয় মেসে বসে ল্যাপটপে কাজ করছিল। হঠাৎ তার পিএ ফোন করলো। স্যার, আজ অফিসে আসতে হবে, গুরুত্বপূর্ণ মিটিং আছে। বুঝেছি, ধন্যবাদ। নিলয় মেস থেকে বেরিয়ে শপিং মলে গেল। তারপর পোশাক বেছে নিল, দামি ড্রেস, ব্র্যান্ডের ঘড়ি আর মুখ ঢাকা মাস্ক। আজ সে কলেজের গরিব ছেলের ছদ্মবেশ ছাড়বে। আজ সে অফিসে যাবে একজন ধনী, শক্তিশালী ব্যবসায়ী হিসেবে। কেউ জানে না আমি কলেজে শুধু সাধারণ ছেলেদের মতোই আছি, অথচ আমি দেশের নামি দামি বিলিয়নিয়ার। নিলয় বেরিয়ে চলে গেল। রাস্তায় হালকা রোদ, কিন্তু তার মন আগুনে জ্বলছে। আজকের অফিস, আজকের মিটিং সবই তার পরিকল্পনার অংশ। কেউ অনুমানও করতে পারবে না এই মাস্ক আর দামি পোশাকের আড়ালে লুকানো আছে দেশের অন্যতম বড় ব্যবসায়ী। নিলয় দামি ড্রেস, ব্র্যান্ডের ঘড়ি আর মুখ ঢাকা মাস্ক পরে অফিসে প্রবেশ করল। লবিতে কিছু সাংবাদিক ও কর্মচারী অপেক্ষা করছে। স্যার, এত বছর ধরে আমরা কখনো আপনার মুখ দেখিনি। মানুষ জানার আগ্রহে অপেক্ষা করছে। দেখবেন সেটা শুধু সময়ের অপেক্ষা। মিটিং হলো বড় সংস্থার বোর্ড রুমে। নিলয় সবার সামনে বসলো, ল্যাপটপ খুললো, রিপোর্ট চেক করতে লাগলো। স্যার, আজকের প্রেজেন্টেশন সব ঠিক আছে, মার্কেট স্ট্যাটাস যাচাই করেছি, নতুন প্রকল্পের অগ্রগতি রিপোর্ট অনুযায়ী। সবার নজর নিলয়ের প্রতি। কেউ অনুমানও করতে পারছে না যে ছেলেটি কলেজের পুরাতন শার্টে বসে হেসে খাচ্ছে সে নিলয় আজ পুরো কোম্পানিকে পরিচালনা করছে। তারা এখন আমাকে দেখে কৌতূহল করছে। একদিন তারা দেখবে এই ম্যাক্সের আড়ালে লুকানো শক্তি আর পরিকল্পনা কত বড়। সাংবাদিকেরা হঠাৎ নিলয়ের দিকে তাকিয়ে আছে, কিন্তু নিলয় চুপচাপ, শান্ত আর সমস্ত নিয়ন্ত্রণ নিজের হাতে রেখেছে। মিটিং শেষ হলো, সকল বোর্ড মেম্বার সন্তুষ্ট, কিন্তু লবিতে অপেক্ষা করা সাংবাদিকদের উৎসাহ কমেনি। তারা ল্যাপটপ আর ক্যামেরা হাতে নিলয়ের দিকে এগোলো। স্যার, এত অল্প বয়সে আপনি দেশের অন্যতম বড় বিজনেসম্যান কিভাবে হলেন? কি রহস্য আপনার সাফল্যের পেছনে? দেখবেন সবই সময়ের অপেক্ষা, কঠোর পরিশ্রম, ধৈর্য আর পরিকল্পনা, এগুলি মূল চাবিকাঠি। সাংবাদিকেরা হতবাক। কেউ প্রত্যাশা করছিল হয়তো সহজ উত্তর, কিন্তু নিলয়ের উত্তর আরও রহস্যময়। মুখ ঢাকা, চোখে অদ্ভুত দৃঢ়তা আর কণ্ঠে আত্মবিশ্বাস, সব মিলিয়ে উপস্থিত সবাইকে মুগ্ধ করল। তাহলে আমরা কি আশা করতে পারি শীঘ্রই আপনার মুখ দেখতে পাবো? সেটা ঠিকই আসবে, শুধু সময়ের অপেক্ষা। লবিতে হালকা হাওয়া বইছে। নিলয় চুপচাপ ধীরে ধীরে লিফটে উঠল। মাস্কের আড়ালে লুকানো তার পরিচয়, তার পরিকল্পনা সবই আজও অদৃশ্য। নিলয় ভাবে, সবাই এখন কৌতূহলী করছে। তারা জানে না আমি শুধু কলেজের গরিব ছেলে ছদ্মবেশে থাকি, কিন্তু একদিন তারা দেখবে এই নীরব ধৈর্য আর পরিকল্পনা কত বড় শক্তি। আর এভাবে নিলয় অফিসের নিস্তব্ধতায় ধীরে ধীরে চলে গেল। আর মেসে ফিরে রাতভর কাজ শুরু করলো। বাইরের মানুষজন হাসছে, প্রশ্ন করছে, কিন্তু কেউ জানে না এই ছেলেটার মধ্যে লুকানো আছে দেশের অন্যতম বড় বিজনেসম্যানের ক্ষমতা। মিটিং শেষে নিলয় মেসে ফিরে এলো। রুমে ঢুকতেই চোখে এলো ছেলেরা মোবাইল হাতে বসে আছে, ফ্রেন্ডের সঙ্গে ভিডিও দেখছে। দেখতো এই ছেলেটা দেশের সবচেয়ে বড় বিলিয়নিয়ার, আর অল্প বয়সে। আমরা যে নিলয়কে দেখছি তার সঙ্গে কি মিল আছে? নিলয় চুপচাপ এগোলো, ল্যাপটপ খুলল এবং চোখে অদ্ভুত হাস্যরস। সে জানে আজ তাদের চোখ খুলে যাবে, কিন্তু পুরো সত্যি এখন ধীরে ধীরে প্রকাশ হবে। নিলয় ভাবল, তোরা যাকে দেখে নিজেকে ওর মতো বানাতে চাস, আমি সেই ছেলেটি, কিন্তু তোরা কখনো চিনতে পারবে না। আজকে তোরা শুধু দেখ, কিন্তু একদিন তোরা বুঝবি যে ছেলেটি আলু পর্দা খায়, ছেঁড়া শার্ট পরে হাসে, তার মধ্যে লুকানো আছে এমন শক্তি যা কল্পনাও করতে পারবি না। আর নিলয় ল্যাপটপের দিকে মনোযোগ দিল, রাতভর কাজ শুরু করলো। বাইরে কেউ জানে না এই নিস্তব্ধ রাতে তার পরিকল্পনা কত বড় সাফল্যের পথে এগোচ্ছে। পরের দিন সকালে কলেজের গেট খুলতেই হঠাৎ আঁখি দৌড়ে ভেতরে প্রবেশ করল। চোখে আগ্রহ, মন ভরে উত্তেজনা, কিন্তু ঠিক সেই মুহূর্তে নিলয়ের সঙ্গে তার ধাক্কা লাগলো। আঁখি ভারসাম্য হারিয়ে পেছনে লাফ দিল আর মাটিতে পড়ে গেল। উফ!
মুডটাই নষ্ট করে দিল। তুমি কেন এভাবে হাঁটছো? নিলয় চুপচাপ মাথা নিচু করে এক মুহূর্তে থমকে রইল। তার চোখে সামান্য হাস্যরস, কিন্তু কোনো কথা বলল না। নিলয় ভাবল, আজ আখির রাগ কাল সে বুঝবে। দুর্জয়ের পরিকল্পনা দিয়ে সবকিছু সামলানো সম্ভব। কলেজের অন্যান্য ছাত্ররা এই দৃশ্য দেখে হেসে উঠল, কিন্তু আখি রাগে ভরা, আর নিলয় চুপচাপ তার পথ চলা অব্যাহত রাখল। আজ আগে রেগে গেল, কিন্তু আমার লক্ষ্য শুধু এগিয়ে চলা, সব বাধা সামলানো, আর একদিন সবাইকে অবাক করা। আর এভাবে নিলয় তার পুরনো শার্টে সাধারণ ছাত্রের মতো আর আখি রাগে মিশে কলেজের পথে এগিয়ে চলল। আখি মাটিতে পড়ে কিছুক্ষণ রেগে বসেছিল, চোখে ক্রোধ, গলায় কণ্ঠে তীক্ষ্ণতা। আখি রাগে হাত দিয়ে নিলয়কে ধাক্কা দিয়ে বলে, বেয়াদবের মতো কথার উত্তর দিচ্ছ না কেন? নিলয় সামান্য থমকে দাঁড়ালো, তারপর শান্ত স্বরে চোখে হালকা হাসি রেখে বলল, সরি, আমি দেখিনি। আখি কপালে ভাঁজ কষে, রাগে এখনো কিছুটা তেজ আছে, কিন্তু নিলয়ের শান্ত আচরণ তাকে কিছুটা স্তব্ধ করে দিল। আজ আগে রেগে গেছে, কিন্তু আমি জানি ধৈর্য আর সংযম সব বাধা সামলাতে সাহায্য করে। কলেজের অন্যান্য ছাত্রীরা এই দৃশ্য দেখে হেসে উঠল, কিন্তু নিলয় চুপচাপ এগিয়ে গেল। তার মন এখন শুধুই নিজের লক্ষ্য আর পরিকল্পনায় ব্যস্ত। কলেজের লবিতে রোদ পড়েছে, আখি এখনো একটু রেগে বসে আছে। হঠাৎ তার বান্ধবী দ্রুত চলে এলো। আখি, পড়ে গেলি কিভাবে? নিলয়ের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে গেছি। এতদিন আসিস নাই কেন? বাবার সঙ্গে সিঙ্গাপুরে গিয়েছিলাম ঘুরতে, তাই আসতে পারিনি। বান্ধবী একটু খোঁজ নিতে চাইছিল, কিন্তু আখির চোখে এখনো রাগের ছাপ। কিন্তু ভেতরে সে জানে ধৈর্য আর সময় সব কিছু ঠিক করবে। ঠিক আছে, তবে সাবধান করো, আর কারো সঙ্গে ধাক্কা লাগলে শুধু আমাকে বলো। আজকের ধাক্কা ইচ্ছে করে লাগেনি। আর এভাবেই আখি তার বান্ধবীর সঙ্গে কথা বলল, কিন্তু চোখে কিছুটা চিন্তাশীল। কলেজের রোদ এবং মানুষের চলাচলের মাঝে তার মন এখনও নিলয়ের সঙ্গে সংঘর্ষের স্মৃতিতে ব্যস্ত। ক্লাস শেষ হলো, ছাত্ররা ধীরে ধীরে বেরোচ্ছে। আখি আবার তার বান্ধবীর পাশে দাঁড়ালো। লম্বা দিনের ক্লাস শেষে একটু শান্তি খুঁজছে তারা। আখি হালকা লাজুক, চোখে উজ্জ্বলতা নিয়ে বলল, জানিস, কাল একজনের উপর ক্রাশ খেয়েছি। ক্রাশ? কার উপর? এনকি গ্রুপের মালিক। মুখ না দেখে প্রেমে পড়েছি। না দেখে ক্রাশ খায় কিভাবে? তুমি তো কিছুই জানো না ওর সম্পর্কে। আখি চোখে সামান্য লাজুক হাসি নিয়ে বলল, মনে মনে মনোচ্ছন্ন, আমি শুধু অনুভব করছি, কেউ জানে না। আমার হৃদয় আজও অদৃশ্য, কিন্তু আমি জানি একদিন সব কিছু খুলে যাবে। বান্ধবী কিছু বলতে পারল না, শুধু আখির দিকে তাকিয়ে হেসে থাকলো। আখির চঞ্চলতা আর রহস্যময়তা তাকে একটু স্তব্ধ করে দিয়েছে। ঠিক আছে, তবে খেয়াল রেখো, কারো সামনে আবেগ প্রকাশ করো না, বিশেষ করে যদি সে তোমার কলেজে থাকে। আখি হেসে মাথা নাড়ালো। কলেজের লম্বা দিন শেষ, রোদ চলে গেছে, কিন্তু আখি ও তার বান্ধবীর ছোট্ট গল্প আজও তাদের মনে একটা মধুর ছাপ রেখেছে। নীলয় কলেজের করিডোরে তার ল্যাপটপ সামলাতে সামলাতে চলে যাচ্ছিল। হঠাৎ চোখে পড়ল আখি ও তার বান্ধবীর ছোট্ট আড্ডা। কি বলছে আখি? এনকি গ্রুপের মালিকের মুখ না দেখে প্রেমে পড়েছে? নীলয় সামান্য থমকে দাঁড়ালো, ধীরে ধীরে একটা হাস্যরস তার চোখে খেলল। তাহলে আখি আমার উপর ক্রাশ খেয়েছে? কলেজের করিডোরে নীলয় চুপচাপ এগোচ্ছে, কিন্তু মনে মনে ভেতরে এক অদ্ভুত আনন্দের আগুন জ্বলে উঠেছে। সে ভাবে, আগে জানলে আমাকে একটু অন্যভাবে দেখবে, কিন্তু আমি চুপচাপ থাকবো। ধৈর্যের সময় সবকিছু খুলে দেবে। আর এভাবেই নীলয় তার পথ চলা চালিয়ে গেল। চোখে অদৃশ্য হাস্যরস, মনের মধ্যে অদৃশ্য পরিকল্পনা, আর ধীরে ধীরে তৈরি হওয়া নতুন সম্পর্কের আভাস নিয়ে পরের দিন হঠাৎ নীলয় বাড়ির পথে রওনা দিল। গাড়ি ধীরে ধীরে চলতেই বাড়ির গেটের সামনে এসে থামল। বাড়িতে ঢুকতে নিলয়ের মা আয়েশা বেগম তার চোখে আনন্দ আর বিস্ময় প্রকাশ করতে পারলেন না। নিলয়, তুই বাড়ি ফিরেছিস? নিলয় সামান্য হেসে মাথা নিল। তার চোখে নিঃশব্দ আনন্দ, যা তার মায়ের হৃদয়কে আরো উজ্জ্বল করে তুলল। হ্যাঁ মা, কিছু কাজ শেষ করে হঠাৎ বাড়ি ফিরে এলাম। ওরে, তুমি
কতদিন অপেক্ষা করেছি। দেখছি নিজের কাজের মধ্যে ব্যস্ত থেকেও ঠিক সময়ে বাড়ি ফিরে এলে, আল্লাহকে শুক্রিয়া। নিলয় মায়ের খুশি দেখে নিজের ভেতরের আনন্দ সামলাতে পারল না। এই ছোট্ট মুহূর্তের সঙ্গে তার মনের শান্তি, সাফল্যের অনুভূতি সব মিলেমিশে একটা মধুর অনুভূতি তৈরি করলো। মা খুশি, আমি খুশি, আর ধীরে ধীরে একদিন সব মানুষ জানবে যে আমি শুধু কলেজের সাধারণ ছেলেটি নই, আমি তার চেয়ে অনেক বড় কিছু। এবং এভাবেই নিলয় হঠাৎ বাড়ি ফিরে মায়ের খুশি এবং নিজের মনোযোগ নিয়ে নতুন অধ্যায় শুরু করলো। নিলয়ের ছোট বোন ঘরে ঢুকেই কণ্ঠে উচ্ছ্বাস, চোখে চঞ্চলতা। ভাইয়া, আমাকে নিয়ে শপিংয়ে চল, আজকে নতুন কিছু কিনতে চাই। নিলয় হালকা হেসে মাথা নড়ালো। সে এখন মাস্ক পরে দামি ড্রেসে সাজানো, সাধারণ ছেলের ছদ্মবেশ আর নেই। ঠিক আছে, আমরা বের হচ্ছি। তারা শহরের বড় শপিং মলে পৌঁছালো। নিলয় ছোট বোনের পছন্দ মতো দোকানগুলো ঘুরছিল, কিন্তু হঠাৎ আঁখি তার দৃষ্টি আরোপ করলো। একজন লোক, দামি পোশাক, মার্জিত আচরণ। ওরে, এনকে গ্রুপের মালিক, আমার ক্রাশ। আঁখি অবাক, কিন্তু হৃদয়টা দ্রুত ধকধক করছে। সে চোখে ধ্যান দিয়ে সে ব্যক্তির মুখ দেখতে চাইছে। আঁখি ভাবল, দেখতেই হবে মুখটা কেমন, হঠাৎ করে কেন আমাকে এত আকর্ষণ করছে। নিলয় একদম নির্বিঘ্ন, ছোট বোনের সঙ্গে আড্ডা দেয়, কিন্তু মনের মধ্যে পুরো ধৈর্য আর পরিকল্পনা নিয়ে কাজ করছে। তার মাস্কে লুকানো মুখ কিন্তু প্রতি পদক্ষেপে আঁখির মনকে আরও উস্কে দিচ্ছে। আমি কি দেখতে পারবো না আবার ক্রাশ? কিন্তু মুখ দেখতেই হবে। আর এইভাবে শপিং মলের মধ্যে নিলয় সাধারণ ছেলের মতন মাস্কে ঢাকা অবস্থায় ঘুরেছে। আঁখি চোখ না হারাতে পারছে। ধীরে ধীরে তার মনের রহস্য আর ক্রাশ আরও গভীর হচ্ছে। নিলয় হঠাৎ আঁখিকে দেখতে পেল। তারপর নিলয় শপিং করতে থাকা ছোট বোনকে দেখে সামান্য হেসে বলল, তুই কেনাকাটা কর, আমি বাইরে আছি। নিলয় বাইরে চলে গেলে আঁখি তার বোনের কাছে এগিয়ে গেল, চোখে কৌতূহল আর উচ্ছ্বাস। আচ্ছা, উনি এনকে গ্রুপের মালিক না? হ্যাঁ। আপনার কি হয়? আমার ভাই। আঁখি কিছুক্ষণ স্তব্ধ, তারপর মুখে উচ্ছ্বাসের হাসি, চোখে কৌতূহল। ওনার নাম কি? নিলয় খান। আঁখি মুহূর্তেই ভাবল নিলয় তো কলেজে আছে, আর ভেতরে মনে মনে হাসল, এই ছেলে ওই নিলয় না? হেসে বলল। শপিং শেষে নিলয় ও তার ছোট বোন ধীরে ধীরে বাড়ির পথে রওনা দিল। গাড়ির জানলা দিয়ে বাইরে রোদ পড়ছে। শহরের রোদের আলোয় ছোট বোন হাসি ঠেলছে, আর নিলয় হালকা হেসে গাড়িতে বসে আছে। বাড়িতে পৌঁছতে নিলয়ের মা আয়েশা বেগম ঘরে ঢুকলো, তার চোখে আনন্দ আর উচ্ছ্বাস। আহ, আমার ছেলে ফিরেছে। শপিং থেকে কি এনেছিস? নিলয় ছোট বোনকে পাশে রেখে হাসল। মায়ের খুশি দেখে তার মনও আনন্দে ভরে উঠল। সব ঠিক আছে মা, আমরা আজ অনেক শপিং করেছি। মা রান্নাঘরে ঢুকলো, একে একে নানা খাবার বের করতে লাগলো। চিকেন, ভাত, ডাল, সবজি আর ছোট বোনের প্রিয় মিষ্টি। আসো, খেতে বসো। নিলয় হাসল। মাস্কের আড়ালে লুকানো মুখে সামান্য উষ্ণতা, এবং মনে মনে ভাবল মা খুশি, ছোট বোন খুশি, আর আজকের দিন শান্তির সঙ্গে শেষ হবে। ধৈর্য, পরিকল্পনার শক্তি সবকিছু আছে, কিন্তু আজকে শুধু এই ছোট্ট মুহূর্তে আনন্দ যথেষ্ট। আর এভাবে নিলয় মায়ের অতিথি পরায়ণতার মাঝে ছোট বোনের সঙ্গে হাসি খুশি ভাগাভাগি করে দিনটা শেষ করলো। বাইরে কেউ জানে না তার ভেতরে লুকানো আছে দেশের অন্যতম বড় বিজনেসম্যানের ক্ষমতা। দুপুরের খাবার শেষ হয়ে গিয়েছে। নিলয় মেসে ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, ব্যাগ হাতে, মাস্ক ঠিক করে বের হওয়ার আগে। আজকের রাতটা তুমি বাড়িতে থাকছো, আর কোথাও যাবে না? নিলয় একটু থমকে দাঁড়ালো। মায়ের চোখে এক অদ্ভুত উষ্ণতা আর কণ্ঠে দৃঢ় আদেশ। মা ঠিক আছে, আজকে শুধু মা ও ছোট বোনের খুশি, বাকিটা পরে হবে। নিলয় ব্যাগ রেখে সামান্য হেসে মায়ের দোয়া নিয়ে ঘরে বসল। ভেতরে মনে মনে ভাবছে ধৈর্য, পরিকল্পনা এবং তার ভবিষ্যতের লক্ষ্য। মা খুশি, ছোট বোন খুশি, এই রাতটাই যথেষ্ট। কাল থেকে আবার সব পরিকল্পনা। আর এভাবেই নিলয় বাড়ির সান্ত্বনায় নিজেকে সামলালো। বাইরে কেউ জানে না তার ভেতরের লুকানো শক্তি ও পরিকল্পনা এখনও অব্যাহত। রাত গভীর হয়ে এসেছে, সবাই ঘুমিয়েছে, ঘরের আলো মৃদু।
কিন্তু নিলয় এখনও তার ল্যাপটপের পাশে বসে কাজ করছে। ব্যাগ খুলে নিলয় বিভিন্ন রিপোর্ট, প্রেজেন্টেশন আর কৌশলগত নোট দেখছে। তার চোখে এক অদ্ভুত ঝকঝকে জলজল, মন পুরোপুরি মিটিংয়ের পরিকল্পনায় ব্যস্ত। রাত কবে, সবাই ঘুমোচ্ছে, কিন্তু কাজ তো থামতে পারবে না। আজকের মিটিং গুরুত্বপূর্ণ। তারপর নিলয় পিএর সঙ্গে কলে সংযোগ করল। ফোনের অপর প্রান্তের ধ্বনিতে সতর্কতা আর দায়িত্বের ছাপ। সরি স্যার, আজ অফিসে আসতে হবে, গুরুত্বপূর্ণ মিটিং আছে। হ্যাঁ, আজকে রাতেই বড় সিদ্ধান্ত। ধৈর্য আর পরিকল্পনা সব ঠিকঠাক। মিটিং শুরু হলো। নিলয় শারীরিকভাবে মৃদু, চুপচাপ, কিন্তু তার কথায় স্বচ্ছন্দ ও প্রভাব। উপস্থিত সবাই অবাক, কিভাবে এত অল্প বয়সে একজন এত বড় ব্যবসা সামলাচ্ছে। চলুন শুরু করি। আজকের আলোচ্য বিষয়গুলো হলো। আর এভাবেই নিলয় রাতভর মিটিং চালালো, পরিকল্পনা এগোলো, সিদ্ধান্ত নিল এবং নিজের প্রতিভা ও নেতৃত্বের ছাপ দেখালো। বাইরের কেউ জানে না এই অল্প বয়সী ছেলে, যাকে কলেজে সাধারণ ছেলেটার মতো দেখা যায়, সত্যি তার ভেতরে লুকানো রয়েছে দেশের অন্যতম বড় বিজনেসম্যানের ক্ষমতা। রাত গভীর, ঘরের আলো মৃদু। নিলয় ল্যাপটপের পাশে বসে নিজের নোট দেখে সিদ্ধান্ত নিতে প্রস্তুত। তার পিএ কলে সমস্ত রিপোর্ট সাজাচ্ছে। মিটিং শুরু হলো। কন্ট্রাক্টর বা কন্টেন্ট স্ক্রিনে উপস্থিত। নতুন প্রোডাক্ট নিয়ে আলোচনা হবে, নতুন কৌশল, বাজারের অবস্থা, বিক্রির পরিকল্পনা। আমরা নতুন প্রোডাক্ট নিয়ে আসছি। লক্ষ্য হলো তরুণ প্রজন্ম, প্রযুক্তিতে আগ্রহী গ্রাহক। ফিচারগুলি এমন হবে যা আগে কেউ দেখেনি। বুঝেছি স্যার, কিন্তু বাজারে প্রতিযোগিতা শক্তিশালী, আমরা কিভাবে তাদের টেক্কা দেব? প্রতিযোগিতার দিকে নয়, আমাদের গ্রাহকের চাহিদার দিকে নজর রাখবো। আমরা এমন প্রোডাক্ট দেব যা তাদের সমস্যার সমাধান করবে এবং ব্যবহার অভিজ্ঞতা হবে অসাধারণ। নিলয় একে একে ফিচার, উৎপাদন খরচ, লজিস্টিক্স আর মার্কেটিং কৌশল ব্যাখ্যা করল। উপস্থিত সবাই অবাক, কিভাবে এত অল্প বয়সে একজন এত নিখুঁত পরিকল্পনা করতে পারছে। ধৈর্য, পরিকল্পনা আর সঠিক সিদ্ধান্ত সবই সফলতার চাবিকাঠি। আর এভাবেই নিলয় রাতভর নতুন প্রোডাক্টের কৌশল নিয়ে আলোচনা চালালো। মিটিং শেষের পর পিএর সঙ্গে নোটগুলো চেক করলো এবং নিশ্চিত হলো প্রতিটি বিস্তারিত ঠিকমতো হয়েছে। পরের দিন সকাল ধীরে ধীরে উঠছে। নিলয় মেসে ফিরে এলো। ছোট বোন আর মায়ের খুশির স্মৃতি এখনো মনে। মেসের ছেলেরা তাকে ঘিরে ধরল, একটু বিরক্তির ছাপ সহ কৌতূহল। মাঝে মাঝে কোথায় চলে যাস তুই? গ্রামে যাই, পরিবারের সাথে দেখা করতে। মেসের ছেলেরা কিছু না বুঝে হেসে উঠল, কিন্তু নিলয়ের চোখে একটা রহস্যময় চমক, যা কেউ সহজে বুঝতে পারবে না। নিলয় ভাবে, তারা জানে না তাদের চোখের সামনে আমি সাধারণ ছেলে ছদ্মবেশে, কিন্তু ভেতরে লুকানো সত্য অন্য। মেসের সেই ছোট্ট করিডোরে নিলয়ের উপস্থিতি সাধারণ মনে হলেও ভেতরে তার শক্তি, পরিকল্পনা আর ধৈর্য অদৃশ্যভাবে ছড়িয়ে আছে। পরের দিন নিলয় ভার্সিটিতে প্রবেশ করল। এবার মাস্ক নেই, সাধারণ গরিবের সেই পুরাতন পোশাক, কিন্তু চোখে সেই রহস্যময় উজ্জ্বলতা যা কাউকে সহজে বোঝাতে পারবে না। আঁখি তাকিয়ে রইল, চোখে বিস্ময়, মনের মধ্যে উত্তেজনা। নিলয়কে সাধারণ ছাত্র মনে হচ্ছে, কিন্তু কিছু একটা আছে যা তাকে আলাদা করে তোলে। তোমার চোখ দেখতে একদম এনকের মতো। এনকে আবার কে? আঁখি ধীরে ধীরে এগোলো, চোখে উজ্জ্বলতা, কিন্তু মনের মধ্যে উত্তেজনা আর কৌতূহল আরও বেড়ে গেল। তুমি চিনবে না, অনেক বড় লোক। নিলয় হালকা হেসে ভেতরে মনের পরিকল্পনা ধরে রেখে বলল, আকে জানে না আমি সে এনকে। ধৈর্য, ধীরে ধীরে সব জানবে। কলেজের করিডোরে দুজন মুখোমুখি, চোখের মাধ্যমেও অদ্ভুত টানাপোড়েন এবং রহস্যের সূচনা। মাস্ক না থাকা সত্ত্বেও নিলয়ের উপস্থিতি আখির মনকে আরও উস্কে দিচ্ছে, আগ্রহ ও কৌতূহল বাড়াচ্ছে। সকাল, ক্লাস শুরু হতেই স্যার পরীক্ষার রুটিন দিয়ে গেলেন। সবাই ব্যস্ত, কিন্তু নিলয়ের চোখে আগ্রহ আর মনোযোগ। সবাই পরীক্ষা নিয়ে প্রস্তুত থাকো, রুটিন টেবিলে লাগানো আছে, দেখে নাও। নিলয় রুটিন দেখে মনে মনে পরিকল্পনা করতে লাগলো। পরীক্ষার সময়সূচি, প্রস্তুতির ধাপ, সবকিছু তার মাথায় সাজানো হয়ে গেছে বা যাচ্ছে। তারপর বাসায় ফিরে নিলয় চুপচাপ তার ঘরে বসলো, ল্যাপটপ, বইপত্র আর নোট বের করলো। রুটিন পেলাম, এবার মন দিয়ে পড়া দরকার। সব প্রস্তুতি আগে থেকে, যাতে কোনো ভুল না হয়। নিলয় গভীর মনোযোগে পড়াশোনা শুরু করলো। ঘরে শান্তি, বাইরে রাতের আলো, কিন্তু তার মন শুধু একটাই,
পরীক্ষা এবং তার লক্ষ্য। নিলয় ভাবে, ধৈর্য, পরিকল্পনা আর মনোযোগ সবকিছু ঠিক থাকলে সফলতা অনিবার্য। আর এভাবে নিলয় ঘরে বসে রাতভর পড়াশোনা করলো। বাইরের কেউ জানে না সাধারণ ছাত্রের ছদ্মবেশের ভেতরে লুকানো আছে দেশের অন্যতম বড় বিলিয়নিয়ারের শক্তি, পরিকল্পনা আর কৌশল। পরের দিন সকালে কলেজ পরীক্ষা, সবাই ব্যস্ত, হাতের বইপত্র চেক করছে। নিলয় শান্ত, কিন্তু চোখে মনোযোগের অদ্ভুত জলজল। সে জানে ধৈর্য আর পরিকল্পনা ছাড়া কিছুই সম্ভব না। আজকের দিন গুরুত্বপূর্ণ, সব কমন পড়া সব লিখে ফেলবো। পরীক্ষা শুরু হলো। কাগজ হাতে নিলয় একটানা মন দিয়ে উত্তর লিখতে লাগলো। প্রতিটি প্রশ্নে তার পড়াশোনা, পরিকল্পনা ও বিশ্লেষণ প্রতিফলিত হচ্ছে। অন্যান্য ছেলেরা মোটামুটি করছে, কেউ কিছু ভুল করছে, কেউ দেরি করছে, কিন্তু নিলয় সব কমন পড়া স্মৃতিতে নিয়ে নিখুঁতভাবে লিখছে। মনোযোগ আর ধৈর্য দেখো, ফলাফল নিজেই বলবে। আর এভাবে নিলয় পরীক্ষা শেষ করলো। হাতের কাজ সম্পূর্ণ, অন্যদের থেকে অনেক এগিয়ে। তার রহস্যময় উপস্থিতি, ধৈর্য এবং পরিকল্পনা সব মিলেমিশে নিলয়ের গুণগুলো ফুটিয়ে তুলেছে। একে একে সব পরীক্ষা শেষ হলো। নিলয় শান্ত, চোখে জলজলানি রহস্য আর মনোযোগের ছাপ। 15 দিন পর ফলাফলের দিন। কলেজের হাউস টেবিলে নাম দেখানো হলো। সবাই উত্তেজিত। রেজাল্ট আসতেই দেখা পেল নিলয় ফার্স্ট। হ্যাঁ, সমস্ত বিষয় টপ করেছে। কমন পড়া, পরিকল্পনা, মনোযোগ সব মিলেমিশে ফলাফল প্রমাণ করলো। অন্য ছেলেরা মোটামুটি পেয়েছে, কেউ খুশি, কেউ হতাশ। কিন্তু নিলয়ের রহস্যময় উপস্থিতি, অনন্য দক্ষতা সবাইকে চমকে দিল। নিলয় মনে মনে বলল, ধৈর্য, পরিশ্রম আর পরিকল্পনা সবই সঠিক। কেউ জানে না আমি যে সাধারণ ছাত্রের 14 বছর দেশের অন্যতম বড় বিজনেসম্যান। আর এভাবেই কলেজের করিডোরে ফলাফলের মুহূর্তে নিলয়ের প্রতিভা সবাইকে মুগ্ধ করল। আখি থেকে শুরু করে অন্য ছেলেরা কেউ বুঝতে পারল না যে তার চোখে ধরা দেওয়া উজ্জ্বলতা তার লুকানো শক্তির প্রমাণ। রেজাল্টের পরে কলেজের করিডোরে সবাই ছড়িয়ে আছে। নিলয় চলে যেতে যাবে, মাথা নিচু করে শান্তভাবে। হঠাৎ আখি তার পাশে এসে দাঁড়ালো, চোখে বিস্ময় আর কৌতূহল। তুমি এত ভালো রেজাল্ট করো কিভাবে? মন দিয়ে পড়লে সবই হয়। আখি কিছুক্ষণ থেমে গেল, তার চোখে কৌতূহল আর বিস্ময় মিশে আছে। মনে মনে ভাবল, এভাবে সাধারণ ছেলের মতো থাকা নিলয় কিভাবে এত নিখুঁতভাবে সব করতে পারে। আখি মনে মনে বলল, সত্যি বলতে মনে হচ্ছে সে সাধারণ নয়, চোখে আচরণে কিছু আছে যা অন্যদের থেকে আলাদা। নিলয় ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, তার চোখে হালকা রহস্যময় উজ্জ্বলতা। আখি চোখ সরাতে পারছে না। নিলয় ভাবে, আখি এখনো বুঝতে পারবে না আমি কে। ধৈর্য, সময়, সব ঠিক সময়। আর এভাবে কলেজের করিডোরে দুজন মুখোমুখি, একদিকে কৌতূহল আর বিস্ময়, অন্যদিকে রহস্যময় উপস্থিতি। ধীরে ধীরে আখির মনে নতুন আগ্রহ, নতুন উচ্ছ্বাস জেগে উঠতে থাকে। দুপুর হয়ে এলো, নিলয় মেসে ফিরে গেল। নিলয় চুপচাপ ব্যাগ খুলে বসল। হঠাৎ নিলয়ের ফোন বেজে উঠল। স্ক্রিনে মা আয়শা বেগমের নাম। কি খেলে বাবা? খাইনি মা, খেতে বসবো। কি খাবি? ডাউল। ফোনের অপর প্রান্তে মা কান্না থামাতে পারছে না। আমরা কত ভালো মন্দ খাচ্ছি আর তুই ডাউল খাচ্ছিস? মা, জীবনে ভালো কিছু করতে হলে কষ্ট করতে হয়। মা কিছুক্ষণ চুপচাপ, তারপর নিলয়ের কথায় বুঝলো তার ছেলে শুধু সাধারণ ছেলেটি নয়, ভেতরে আছে ধৈর্য, পরিকল্পনা আর লক্ষ্য। মা, সবই তোমার জন্য, ছোট বোনের জন্য এবং নিজের লক্ষ্য পূরণের জন্য। আর এভাবেই নিলয় শান্তভাবে ফোন শেষ করলো। মন আবার পড়াশোনা ও পরিকল্পনায় বসলো। বাইরের কেউ জানে না এই সাধারণ ছেলের ভেতরে লুকানো আছে দেশের অন্যতম বড় বিজনেসম্যানের শক্তি ও পরিকল্পনা। পরের দিন সকাল, নিলয় আবার পুরাতন পোশাক পরে কলেজে যাত্রা করল, নিরাপদ, সাধারণ ছেলের মতো। তারপর ক্লাস শেষে সে চাকরি খুঁজতে বেরিয়ে গেল। অনেক অফিস গিয়েও কোনো রকম সুযোগ পায়নি। সবাই তার পোশাকে আর সাধারণ অবস্থার কারণে অবহেলা করছে। হঠাৎ একটা ছোট অফিসের গেটের সামনে একজন সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে। তুমি কি সিকিউরিটি গার্ডের চাকরিতে আগ্রহী? হ্যাঁ, আমি চাই। কিছুক্ষণ যাচাই বাছাইয়ের পর তাকে গার্ডের চাকরিতে নেওয়া হলো। কাজ যতই সাধারণ হোক না কেন, ধৈর্য, সততা আর মনোযোগ থাকলেই সব সম্ভব। আর এভাবে নিলয় নতুন চাকরি শুরু করলো।
বাইরের কেউ জানে না তার ভেতরে লুকানো আছে দেশের অন্যতম বড় বিজনেসম্যানের ক্ষমতা ও কৌশল, যা ধীরে ধীরে তার প্রকৃত পরিচয় প্রকাশ করবে। পরের দিন আখি তার বাবার অফিসে এলো। ঘরের ভেতর ব্যস্ততা, কর্মীরা চলাফেরা করছে। হঠাৎ তার চোখ পড়ল অফিসের গেটে থাকা একজন সিকিউরিটি গার্ডের দিকে। মনে হলো কোথায় যেন পরিচিত। তুমি এখানে? আমি চাকরি করি। আখি কিছুক্ষণ থেমে গেল, চোখে কৌতূহল, মনের মধ্যে অবাক হওয়ার ছাপ। তুমি এই সিকিউরিটি গার্ডের চাকরি করো? হ্যাঁ, যেটা দরকার সেটা করি। আখি কিছুক্ষণ চুপচাপ, মনে মনে ভাবল নিলয় সাধারণ ছেলের মতো আচরণ করছে, অথচ চোখে মনোভাব তার এবং উপস্থিতিতে কিছু আছে যা তাকে আলাদা করে তোলে। ঠিক আছে, দেখব এই সাধারণ ছেলের মধ্যে কি রহস্য লুকিয়ে আছে। আর এভাবেই অফিসের করিডোরে দুজনের চোখে চোখের মেলবন্ধন, বিস্ময় আর কৌতূহলের সূচনা। নিলয় চুপচাপ নিজের দায়িত্বে মনোযোগী, কিন্তু আখির কৌতূহল তার রহস্য আরও উস্কে দিচ্ছে। আখি নিলয়কে চুপচাপ গেটে দাঁড়িয়ে থাকতে দেখল। তার বাবা পাশ থেকে তাকিয়ে একটু কৌতূহলপূর্ণ ভঙ্গিতে প্রশ্ন করলেন, তুমি ওকে চেনো নাকি? হ্যাঁ চিনি, ও আমাদের ভার্সিটিতে পড়ে, খুব ব্রিলিয়ান্ট ছাত্র, গরিব, তাই এই চাকরিটা করছে। আখির বাবার চোখে একটু অবাক এবং কৌতূহল মিলিত হলো। মনে হলো এই সাধারণ ছেলের মধ্যে কিছু আছে যা সবাই বুঝতে পারছে না। সত্যি, কখনো কখনো মানুষের মধ্যে থাকা শক্তি ও মনোভাব তাদের বাইরের অবস্থার থেকে আলাদা করে। আখি কিছুক্ষণ নীরব থেকে নিলয়ের দিকে তাকালো। মনে মনে ভাবল গরিব ছেলের ছদ্মবেশ, তার বুদ্ধিমত্তা আর সাহস সত্যিই চমকপ্রদ। ঠিক আছে, দেখব এই ছেলের আসল পরিচয় কি এবং সে কেন এমন করছে। আর এভাবেই অফিসের করিডোরে আখি ও তার বাবার মধ্যে নিলয় নিয়ে আলোচনা শেষ হলো। কিন্তু আখির মনে নতুন কৌতূহল জন্ম নিল। রাত, নিলয় মেসে ফিরে এলো। বাইরে রাতের নিস্তব্ধতা, ঘরে আলো কম, কিন্তু মেসের ছেলেরা এখনো ব্যস্ত। ওরে, কোথা থেকে এলি আবার? আজ কি বাবার অফিসে গিয়েছিলে? দেখছি প্যান্ট পোশাক ঠিক আছে, আর নতুন খবর আছে? নিলয় চুপচাপ নিজের জায়গায় গিয়ে বসল। খাবার নিয়ে তার পড়াশোনার দিকে মন দিল। নিলয় ভাবল, এদের চোখ শুধু বাহ্যিক দেখায়, তারা কিছুই বুঝবে না। ধৈর্য আর মনোযোগী মূল শক্তি। ওরে বাবা, আজকে এনকের মতো কিছু শিখেছিস? অফিসের গল্প কি নতুন কোনো তথ্য পেলি? নিলয় হালকা হেসে কোনো উত্তর না দিয়ে বসে রইল। সবাই হাসাহাসি করছে, মজা করছে, কিন্তু নিলয় চুপচাপ। সে জানে বাইরের চোখের জন্য সে সাধারণ, কিন্তু ভেতরে তার পরিকল্পনা, শক্তি আর লক্ষ্য আরও দৃঢ়। রাতভর নিলয় পড়াশোনা ও পরিকল্পনায় মন দিল। মেসের সবাই হয়তো হেসে খেলে, কিন্তু কেউ জানে না এই সাধারণ ছেলের মধ্যে লুকানো আছে দেশের অন্যতম বড় বিজনেসম্যানের ক্ষমতা। পরের দিন কলেজ শেষে আখি নিলয়ের দিকে এগোলো, চোখে কৌতূহল আর আত্মবিশ্বাস। আখি হেসে চুপচাপ একটু জেদি ভঙ্গিতে বলল, তুমি এই সিকিউরিটির চাকরি ছেড়ে দিয়ে আমাকে পড়াও। আমার চাকরি দরকার। আখি একটু থেমে চোখে জল জ্বলানি হেসে বলল, চাকরিটার সমানে টাকা আমি দেব, তুমি আমাদের বাড়িতে গিয়ে পড়াবে। নিলয় কিছুক্ষণ থেমে ভাবল, তার চোখে হালকা রহস্যময় উজ্জ্বলতা। নিলয় মনে মনে বলল, ধন সম্পদের জন্য নয়, পরিকল্পনা আর লক্ষ্য পূরণের জন্য, তবেই সম্ভব। তারপর মুখে বলল, ঠিক আছে, আমি রাজি। আখি খুশি হয়ে বলল, ঠিক আছে, তবে দেখতে চাই তুমি সত্যি পারবে কিনা। আর এভাবেই নিলয় এক নতুন দায়িত্ব হাতে নিল। সিকিউরিটি গার্ডের কাজের পাশাপাশি আখিকে পড়ানো। দুজনের মধ্যে নতুন সম্পর্কের সূচনা, রহস্য আর টানাপোড়েন একসাথে মিশে গেল। পরের দিন নিলয় প্রস্তুতি নিয়ে আখির বাড়িতে এলো। ব্যাগে বইপত্র, ল্যাপটপ সব সাজানো। দরজা খুলতেই চোখে পড়ল আখির বাড়ির বিশালতা। বড়সড় ফ্রন্ট হল, মার্বেল সজ্জিত লিভিং রুম। নিলয় কিছুক্ষণ হতবাক। সত্যি এত বড় বাড়ি, এত সুন্দর? আখির মা তাকে দেখল আর হেসে আদর করল। চোখে উষ্ণতা, স্বরে কোমলতা। তুমি এসে বসো বাবা, আখিকে পড়াতে হবে তো, বইপত্র সব এখানে আছে। ধন্যবাদ আন্টি। নিলয় মনেই ভাবল, এমন পরিবারে আসার সুযোগ কেবল একজন ছাত্রের জন্য স্বপ্নের মতো। আখির মা অনেক ভালো ব্যবহার করলো,
আকর্ষণীয় সৌজন্য আর স্নেহের নিলয় কিছুটা অভিভূত। নিলয় ভাবল, ধৈর্য, কাজ আর লক্ষ্য সব ঠিক থাকলেই পথ খোলা। আর এভাবে নিলয় আখির বাড়িতে পড়ানো শুরু করলো। চোখের সতর্কতা, মনের মধ্যে লক্ষ্য। বাইরের কেউ জানে না এই সাধারণ ছেলের ভেতরে লুকানো আছে দেশের অন্যতম বড় বিজনেসম্যানের ক্ষমতা আর পরিকল্পনা, যা কোনো এক লক্ষ্যর জন্য এত বড় সিদ্ধান্ত। নিলয় চুপচাপ আখির পাশে বসল, বই খুলে পড়ানো শুরু করলো। প্রতিটা বিষয় সুন্দরভাবে বোঝাচ্ছে। আঁকি, এই অংশটা একটু মনোযোগ দিয়ে দেখো, এরপর তুমি নিজে লিখে দেখো। আখি মনোযোগ দিয়ে শুনল, চোখে আগ্রহ, মনোযোগী উদ্দীপনা। তার হাতে কলম, নোটবুক, সব প্রস্তুত। ঠিক আছে, বুঝছি, আবার একবার পড়া। নিলয় ধীরে ধীরে পড়ালো, কৌশল এবং উদাহরণ দিয়ে বিষয়গুলো সহজ করে বোঝালো। আখিও মন দিয়ে শিখল, ভুল হলে সে আবার নিজের হাতে লিখে নিল। ধৈর্য আর মনোযোগ, কাজটি সুন্দরভাবে করলে ফল সুন্দর হয়। কিছুক্ষণ পর আখি নিজে চেষ্টা করল এবং সফলভাবে উত্তর লিখল। চোখে আনন্দ, মুখে হালকা হাসি। আখি মনে মনে বলল, নিলয় সত্যি ভালো পড়ায়, এমন করে বোঝানো আগে কখনো হয়নি। আর এভাবেই নিলয় ও আখি পড়াশোনায় একসাথে মনোযোগী হয়ে গেল। পড়াশোনা সুন্দর, মনোভাব সুন্দর এবং ধীরে ধীরে আখি নিলয়ের প্রতি কৌতূহল ও আগ্রহ আরও বেড়ে গেল। নিলয় ধীরে ধীরে আখিকে পড়াচ্ছে, প্রতিটা বিষয় বুঝিয়ে বোঝানো হচ্ছে। কিন্তু পড়াশোনার মাঝে তাদের মধ্যে ছোট ছোট গল্প, হাসি আর কথোপকথনও শুরু হলো। নিলয়, তুমি সব বিষয় এত সহজভাবে বুঝাও, কি ট্রিক ব্যবহার করো? ট্রিক্স নয় আঁকি, শুধু মনোযোগ আর ধৈর্য। আখি হেসে হেসে কিছু প্রশ্ন করলো, নিলয় উত্তরে সাহায্য করলো। প্রতিটি উত্তর শেষে ছোট ছোট গল্প, ছোট মজা, সব মিলিয়ে ধীরে ধীরে তাদের বন্ধুত্ব গড়ে উঠতে লাগলো। আখি মনে মনে বলল, পড়াশোনা ছাড়াও নিলয়ের সঙ্গে কথা বললে মজা লাগে, কিছুটা বিশ্বাসযোগ্য, কিছুটা রহস্যময়। নিলয়ও কিছুটা খুশি। পড়াশোনার পাশাপাশি আখির সঙ্গে হাসি, কথোপকথন, বন্ধুত্ব তার দিনটিকে সুন্দর করছে। বন্ধুত্ব, সম্পর্ক সবই পরিকল্পনা নয়, কিছুটা স্বাভাবিকতা রাখা দরকার। আর এভাবে নিলয় ও আখির মধ্যে পড়াশোনা এবং বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠল। ধীরে ধীরে আখি নিলয়ের রহস্যময় উপস্থিতি লক্ষ্য করছে, আর নিলয় মনোযোগে তার লক্ষ্য ও পরিকল্পনার দিকে এগোচ্ছে। সকালে নিলয় মেস থেকে বেরিয়ে হালকা কিছু বাজার করতে গেল। কাঁচা বাজারের রঙিন মানুষের আওয়াজ সব কিছুই চোখে লাগছে। নিলয় ধীরে ধীরে প্রয়োজনীয় জিনিসগুলো বেছে নিল, দুধ, ডাল, সবজি। কিরে, সারা জীবন কি এইসব খাবি? একটু ভালো করে কিছু খাবি না জীবনে? আমি গরিব মানুষ, টাকা কই পাবো? ছেলেদের হাসি বন্ধ হলো, কেউ কিছু বলল না, কারণ নিলয়ের চোখে এক ধরনের স্থিরতা ও স্বাভাবিক দৃঢ়তা দেখা যাচ্ছে। ধৈর্য আর পরিকল্পনা, একদিন সবই ঠিক হবে। বাইরের দুনিয়া যেমন আছে, আমি নিজে চাইলে তা বলাতে পারি। বাজার শেষ করে নিলয় ধীরে ধীরে মেসে ফিরে গেল। ছেলেরা হয়তো এখনও হাসাহাসি করছে, কিন্তু কেউ বুঝতে পারছে না এই সাধারণ ছেলের ভেতরে লুকানো আছে দেশের অন্যতম বড় বিজনেসম্যানের পরিকল্পনা ও শক্তি। পরের দিন আখি কলেজে গেল। ক্লাসের পর তার বান্ধবী কাছে এসে খোঁচা দিয়ে বলল, তুই নিলয়ের কাছে টিউশনি করিস? হ্যাঁ, এতে কি সমস্যা আছে? তুই তো বলতিস ও সাধারণ গরিব ছেলে, তাহলে কেন পড়ছিস ওর কাছে? নিলয় ভালো ছাত্র, ওর কাছে পড়লে অনেক কিছু শিখতে পারবো। শুধু বই নয়, ওর মনোভাব, ধৈর্য আর চিন্তাভাবনাও শেখা যাবে। বান্ধবী কিছুক্ষণ চুপচাপ। মনে হলো আখি শুধু পড়াশোনার জন্য নিলয়ের সঙ্গে সময় কাটাচ্ছে না, বরং তার মনোযোগ, উপস্থিতি এবং রহস্যময় আচরণও লক্ষ্য করছে। নিলয়, তুমি সাধারণ দেখালে, কিন্তু তোমার চোখে, আচরণে কিছু আছে যা অন্যদের থেকে আলাদা। আর এইভাবেই কলেজের করিডোরে আখি নতুনভাবে নীলের প্রতি আগ্রহী হলো এবং তার বন্ধুত্ব ধীরে ধীরে আরও গভীর হতে লাগলো। কলেজের শেষে আখি তার বান্ধবীর দিকে হেসে বলল, কাল আমার জন্মদিন, আসিস কিন্তু? অবশ্যই আসবো, এতদিন ধরে অপেক্ষা করছিলাম। বান্ধবী এত খুশি যে চোখে উজ্জ্বলতা, মুখে হাসি। কিন্তু কিছুক্ষণ পরে আখি অন্য বিষয়ে জানালো, তুমি জানো আমি নিলয়কে ডেকেছি? কি?
এই গরিব খ্যাত ছেলেকে এত বড় পার্টিতে ডাকছিস? মান সম্মান সব যাবে। আখি হেসে বলল, ওর কাছে পড়ছি তাই ডাকছি। শুধু বই নয়, ওর সঙ্গে কিছু সময় কাটানোও জরুরি। বান্ধবী কিছুটা রেগে গেল, কিন্তু হঠাৎ মনের মধ্যে কৌতূহল জন্ম নিল। মনে হলো এই সাধারণ ছেলেটার মধ্যে কিছু আছে যা অন্যদের থেকে আলাদা। আর এভাবেই জন্মদিনের প্রস্তুতি শুরু হলো। আখি, তার বান্ধবী আর নিলয়, তিনজনের মধ্যে ধীরে ধীরে রহস্য, বন্ধুত্ব এবং কৌতূহল একত্রিত হতে লাগলো। জন্মদিনের সকাল। আখির বাড়ি রঙিন আলো, সাজানো হল, লম্বা টেবিল, নানা ধরনের খাবার আর অতিথি সবই চোখে ধরা পড়েছে। আখির বড়লোক আত্মীয়রা সবাই উপস্থিত। হাসি, আলাপন, ছবি সব মিলিয়ে জমকালো পরিবেশ। কিন্তু নিলয় তার পুরাতন শার্ট আর ছেঁড়া প্যান্ট পরে ধীরে ধীরে দরজা খুলে প্রবেশ করলো। দেখ নিলয়, এই পোশাক নিয়ে আসছে পার্টিতে। নিলয় চুপচাপ নিজের জায়গায় চলে গেল, চোখে শান্তি, মুখে হালকা হাসি। আজ অন্তত নতুন কিছু পড়তে পারতে। নতুন নাই, কিভাবে পড়বো? আখি হেসে হেসে বলল, তারপরও আমাকে বললেই পারতে। আর এভাবে জন্মদিনের আয়োজনের মাঝেও নিলয় পড়াশোনায় মনোযোগী। অতিথিরা হাসাহাসি করছে, আখি উৎসাহ দিচ্ছে, আর নিলয় চুপচাপ নিজের কাজ করছে। বাইরের কেউ বুঝতে পারছে না এই সাধারণ ছেলের ভেতরে লুকানো আছে দেশের অন্যতম বড় বিজনেসম্যানের ক্ষমতা ও পরিকল্পনা, যা সবারই অজানা। আখির জন্মদিনের পার্টি চলছে, রঙিন আলো, হেসে খেলে অতিথিরা, টেবিলে সাজানোর নানা খাবার, সব মিলিয়ে জমকালো পরিবেশ। সবাই কেক কাটলো, আনন্দে চিৎকার, গানে নাচ। এরপর অতিথিরা খাবারের দিকে আগ্রহ দেখালো। ভার্সিটির ছেলেমেয়েরা হেসে টিটকারি ভঙ্গিতে বলল, জীবনে তো এমন খাবার খাস নাই, আজ মন ভরে খেয়ে নে নিলয়। নিলয় চুপচাপ কেক কেটে নিজের থালায় নিল, হালকা হেসে ভেতরে বলল, এমন খাবার এই নিলয়ের বাড়িতে সবসময় রান্না হয়, কিন্তু খাবার থেকে মন বড় হওয়া দরকার। নিলয় মন দিয়ে খেতে লাগলো। বাইরে সবাই হাসাহাসি করছে, টিটকারি করছে, কিন্তু নিলয়ের মন চিন্তায় ডোবে। সে জানে ধৈর্য, মনোযোগ আর মন বড় করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিলয়, আজ এত আয়োজন, এত খুশি, ঠিকমতো খাও। ঠিক আছে, ধীরে ধীরে খাচ্ছি। আখি কিছুক্ষণ নিলয়ের দিকে তাকালো, হেসে বলল, আর এভাবে জন্মদিনের খুশির মাঝেও নিলয় নিজের লক্ষ্য পরিকল্পনার কথা মনে রাখল। বাইরের আনন্দ ভেবেচিন্তে মেশানো হলেও তার মনোভাব ও লক্ষ্য অটল। পার্টি শেষের দিকে সবাই কেক খেয়ে, ভালো মন্দ খেয়ে আড্ডা দিচ্ছে। আখির আত্মীয় স্বজনেরা এখনও হইচই করছে। নিলয় ধীরে ধীরে চেয়ার থেকে উঠে একপাশে দাঁড়ালো, চারদিকে তাকিয়ে হঠাৎ চমকে উঠল। নিলয় মনে মনে ভাবল বা বলল, কে? উনি তো আমার এক বিজনেস ক্লায়েন্ট। উনি যদি আমাকে এখানে দেখে ফেলেন, সব শেষ হয়ে যাবে। নিলয়ের বুক ধরফর করতে লাগলো। সে বুঝতে পারল লোকটা ওর দিকে এগিয়ে আসছে। সাথে সাথে নিলয় মুখটা অন্যদিকে ফিরিয়ে নিল, তারপর ধীরে ধীরে ভিড়ের আড়াল ধরে বাইরে বের হতে লাগলো, যেন কেউ তাকে না দেখে। না, এই মুহূর্তে ধরা পড়া যাবে না, এখনই নয়। বাইরে এসে এক দীর্ঘশ্বাস ফেলল, চারদিকে তাকিয়ে নিশ্চিত হলো কেউ তাকে ফলো করেনি। নিলয় চোখ বন্ধ করে স্বস্তির নিঃশ্বাস নিল। বাঁচলাম, আর একটু হলে তো সব পাশ হয়ে যেত। এদিকে ভেতরে আখি খুঁজতে খুঁজতে হঠাৎ বুঝতে পারল নিলয় নেই। চারপাশে তাকিয়ে বন্ধুকে বলল, নিলয় কোথায় গেল? একটু আগেও তো ছিল। তার বান্ধবী কাঁধে ঝাঁকালো, আখির চোখে হালকা কৌতূহল মেশানো বা জমল। আখি ভাবে, নিলয়ের ভিতরে যেন কিছু লুকানো আছে, কেন জানি না, ওকে আমি বুঝতে পারছি না। বাইরে এসে নিলয় অন্ধকারে দাঁড়িয়েছিল। তখনই ফোনটা কাঁপল, স্ক্রিনে ভেসে উঠল আখি কলিং। নিলয় ফোন ধরল, শান্ত গলায় বলল, হ্যালো। তুমি কোথায়? হঠাৎ করে চলে এলে কেন? সবাই খাচ্ছিল, কথা বলছিল, তুমি কিছু না বলেই চলে গেলে। আমার দরকার একটা কাজ পড়ে গেছিল আখি, তাই চলে এলাম। চিন্তা করো না, কাল ঠিক সময়ে পড়াতে আসবো। কিন্তু অন্তত আমাকে একটা কথা বলে যেতে পারতে। অভ্যাস হয়ে গেছে কাউকে কিছু না বলে সরে যাওয়া।
আখি কিছুক্ষণ চুপ করে রইল, মনে মনে ভাবল, নীলিকে যতই চিনি যতই বুঝি, ওর ভিতরে অনেক রহস্য আছে। গরিব সাদামাটা, কিন্তু আবার এমন কথাবার্তা বলে যেন অনেক কিছু জানে। অন্যদিকে নিলয় ফোন কেটে দীর্ঘশ্বাস ফেলল। নিলয় নিজের মনে আকাশের দিকে তাকিয়ে বলে, আখি, তুমি যদি জানতে আসলে আমি কে, হয়তো মানতে না, তাই এই মুখোশটাই বাঁচিয়ে রাখতে হবে। জন্মদিন পার্টি থেকে সবার আড়ালে বের হয়ে নিলয় সরাসরি রিক্সা নিয়ে চলে গেল। মেসের দিকে নয়, সোজা নিজের বাড়ির পথে। বাড়িতে ঢুকতে দরজার সামনে দাঁড়ানো কাজের মানুষ বিস্মিত চোখে তাকালো। স্যার, আপনি এত রাতে হঠাৎ? হ্যাঁ, দরজা খোলো, ভিতরে ঢুকি। ভেতরে ঢুকতে নিলয়ের মা দৌড়ে এসে ছেলেকে জড়িয়ে ধরল। এ কি রে নিলয়, হঠাৎ এমন করে চলে এলি? একটাও খবর দিলি না? মন চাইলো মা, তোমাদের দেখতে এসেছি। বসার ঘরে নিলয়ের বাবা খবরের কাগজ নামিয়ে অবাক দৃষ্টিতে তাকালেন। মেসে থাকিস, কাজ নিয়ে ব্যস্ত থাকিস, হঠাৎ বাড়ির আসার কারণটা কি? কিছু হয়েছে নাকি? না বাবা, কোনো কারণ নেই, একটু শান্তি চেয়েছিলাম, তাই চলে এলাম। ছোট বোন দৌড়ে এসে ভাইয়ের গলা জড়িয়ে ধরল। ভাইয়া, তুইও না? আসলে এই বাসাটা ফাঁকা ফাঁকা লাগে, এখন আর ছাড়বো না, অনেক দিন থাকবি। থাকবো বোন, যতদিন পারি। রাতের খাবারের টেবিলে জমে উঠেছে পরিবেশ। টেবিলে সাজানো আছে একের পর এক দামি সব খাবার, কিন্তু নিলয় শুধু সামান্য খাচ্ছে, যেন অভ্যেস হয়ে গেছে কম খাওয়া। নিলয়, আগামী সপ্তাহে বিজনেসের কাজে সিঙ্গাপুর যেতে হবে। ক্লায়েন্টদের সাথে নতুন প্রজেক্টের চুক্তি ফাইনাল করতে হবে। আবার বিদেশে যাওয়া লাগবে নাকি? একটু তো বাড়িতে থাকে না, সারাক্ষণ কাজ কাজ কাজ, ছেলের বিশ্রামের সময় পায় না। আরে এখনই তো বিশ্রামের বয়স না, বয়সটা কাজে লাগানোর বয়স। এত বড় বিজনেস সামলাচ্ছে, দায়িত্ব তো নিতে হবে। নিলয় চুপচাপ বাবার কথা শুনছিল। গ্লাসে পানি নিয়ে এক চুমুক দিয়ে শান্ত কণ্ঠে উত্তর দিল, ঠিক আছে বাবা, সিঙ্গাপুর যাব, বিজনেসের স্বার্থে যা করতে হয় করব। ছোট বোন ভ্রু কুচকে তাকালো। ভাইয়া, তুই কি মানুষ না রোবট? সবসময় শুধু কাজ আর কাজ, একটু নিজের জন্য বাঁচবি না? আমি বাঁচি না বোন, বাঁচাই। আমার কষ্ট হয়তো অনেকের জীবনে আলোকিত হবে। মা হঠাৎ কেঁদে ফেললেন। কষ্ট করলে শুধু তুই করিস, আমরা ভালো মন্দ খাই, বিলাসে থাকি, অথচ তুই মেসে গিয়ে ডাউল ভাত খেয়ে দিন কাটাস। জানিস তো মার কষ্ট হয়। মা, কষ্ট না করলে মানুষ বড় হতে পারে না। তুমি দোয়া করো আমি যেন সব সামলাতে পারি। সবাই চুপ হয়ে গেল। সেই রাতে বাড়ির চারপাশে এক ধরনের গম্ভীর নীরবতা নেমে এলো, আর নিলয় মনের ভেতর নিজের লুকানো পরিচয় আরও শক্ত করে আটকে রাখল। ভোরের সূর্য ঠিকমতো ওঠেইনি। নিলয়ের বাড়ির বিশাল প্রাসাদে কাজের মানুষদের ব্যস্ততা শুরু হয়ে গেছে। নিলয় নিজের রুমে বসে সুটকেসে কাপড় চোপড় গুছাচ্ছে। দামি স্যুট, অফিসিয়াল ফাইল আর ল্যাপটপ একে একে সাজিয়ে রেখেছে। চোখে মুখে কোনো ক্লান্তি নেই, বরং অদ্ভুত এক দৃঢ়তা। মা রুমে এসে বললেন, সব ঠিকঠাক নিচ্ছিস তো বাবা? সব ঠিকঠাক নিচ্ছিস তো বাবা? বাহিরে গেলে খাবার ঠিকমতো খাস, আর ওষুধ টষুধ নিতে ভুলবি না। চিন্তা করো না মা, সব ঠিক আছে। এদিকে ঠিক তখনই নিলয়ের ফোনে রিং বাজল। স্ক্রিনে ভেসে উঠল আখি কলিং। নিলয় এক মুহূর্ত ভেবে কল রিসিভ করলো। হ্যালো, আজ কি পড়াতে আসছো না? অনেক কিছু রিভিশন বাকি আছে, তোমাকে ছাড়া আমি কিছুই বুঝতে পারি না। নিলয় থমকে গেল। কয়েক সেকেন্ড চুপ করে থেকে গম্ভীর গলায় উত্তর দিল, আজ যেতে পারবো না, গ্রামে যেতে হবে, দরকারি কাজ আছে। গ্রামে? আবার হঠাৎ? আচ্ছা, কবে আসবে? সেটা বলা যাচ্ছে না, যত তাড়াতাড়ি সম্ভব ফিরবো। পড়াশোনার চিন্তা করো না। আখি দীর্ঘশ্বাস ফেলে ফোন কেটে দিল, কিন্তু তার চোখে মুখে কেমন একটা অদ্ভুত অভিমান জমে উঠল। সে ভাবছে কেন বারবার এমন অজুহাত দেয় নিলয়। সত্যিই কি ও শুধু গ্রামে যাচ্ছে, নাকি অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? অন্যদিকে নিলয় সুটকেসের চেন লাগিয়ে নিল। মনের ভেতরে ফিসফিস করে বলল, সত্যিটা জানলে হয়তো তুই আমার থেকে অনেক দূরে সরে যাবে আকি, তাই গরিব নীলই হয়েই থাকতে চাই এখনো। ঢাকার এয়ারপোর্ট থেকে প্লেন উড়ল সকাল সকাল। প্লেনে বসে আছে নিলয় খান, মুখে হালকা হাসি, চোখে মুখে অদ্ভুত এক আত্মবিশ্বাস। সুটকেসটা হাতের কাছে, আর পাশে রাখা ল্যাপটপে বিজনেস প্রেজেন্টেশনের শেষ টাচ দিচ্ছে।
দীর্ঘ যাত্রার পর অবশেষে প্লেন সিঙ্গাপুরে নামল। এয়ারপোর্ট থেকে বের হতেই বিলাসবহুল গাড়ি রিসিভ করতে এলো। নিলয় শান্তভাবে গাড়িতে বসল। বাইরে ভিড় জমে গেছে, কিন্তু কেউ জানেই না এই সে বাংলাদেশি তরুণ যাকে নিয়ে এখন ব্যবসায়ী মহলে চর্চা। গাড়ি থামল শহরের সবচেয়ে দামি দামি হোটেলের সামনে। ঝকঝকে কাঁচের বিল্ডিং, ভেতরে পা রাখতে সবাই মাথা নত করে অভিবাদন জানালো। স্যার, আপনাকে আমাদের হোটেলে স্বাগত। আপনার স্যুট আগেই রেডি করা আছে। থ্যাংক ইউ। লিফট দিয়ে যখন প্রেসিডেন্ট স্যুটে উঠল, হোটেলের স্টাফরা চোখ মেলতে অবাক হলো। এই তরুণের পোশাক, স্টাইল, আচরণ সবকিছুতে এক অদ্ভুত চার্ম, যেন জন্মগতভাবে বিজনেস ক্লাসের প্রতিনিধি। রুমে ঢুকে জানলার পাশে দাঁড়ালো নিলয়। উঁচু বিল্ডিং আর ঝলমলে সিটি লাইটের দিকে তাকিয়ে মনে মনে বলল, কেউ জানে না গরিব ছেলের মুখোশের আড়ালে লুকানো আমাকে, কিন্তু একদিন সবাই জানবে। সেদিন শুধু নাম নয়, ইতিহাস লিখবো আমি। পরদিন হোটেলের কনফারেন্স হলে বিজনেস মিটিং। নিলয় যখন স্যুট পরে কনফারেন্স হলে প্রবেশ করলো, সবাই কিছুক্ষণের জন্য থমকে গেল। তার হাইট, স্মার্টনেস, চোখের দৃষ্টি সব কিছুতে যেন আলাদা এক আভিজাত্য। বিদেশি উদ্যোক্তারা নিজেদের মধ্যে চাপা স্বরে বলল, এত অল্প বয়সে এভাবে নিজেকে প্রেজেন্ট করে, সত্যি অসাধারণ। নিলয় চুপচাপ এগিয়ে গিয়ে টেবিলের একপাশে বসল। ঠোঁটে আত্মবিশ্বাসী হাসি খেলে গেল। সবাই অবাক হয়ে শুধু তার দিকে তাকিয়ে রইল। সিঙ্গাপুরের সেই নামী হোটেলের গ্র্যান্ড কনফারেন্স হল আলোয় ঝলমল করছে। চারদিকে দেশি বিদেশের নামী উদ্যোক্তা, ইনভেস্টর আর মিডিয়া প্রতিনিধি বসে আছে। মঞ্চে উঠলেন নিলয় খান। পরনে নিখুঁত ব্ল্যাক স্যুট, হাতে ল্যাপটপ, চোখে অদ্ভুত আত্মবিশ্বাস। তিনি প্রজেক্টর চালু করলেন। স্লাইডে ভেসে উঠল এনকে গ্রুপস নেক্সট ভিশন। Good morning everyone. Today I am here to present a project that is not just a business plan but a vision for the next decade. At NK Group, we believe innovation is not an option, it's a responsibility. তার গলার টোন এতটাই দৃঢ় আর সাবলীল যে মুহূর্তে হল নিস্তব্ধ হয়ে গেল। Our new product line is designed with sustainability and technology combined. We are targeting not only profit but also global responsibility. The youth of today doesn't just buy the product, they buy values. And NK Group is here to deliver that. একজন বিদেশি ক্লায়েন্ট দাঁড়িয়ে প্রশ্ন করল, Mr. Khan, your age is quite young compared to other billionaires. How do you think you can handle such huge responsibilities in the global market? নিলয় ঠোঁটে হালকা হাসি এনে উত্তর দিল, Age doesn't define capability. Dedication, vision, and the courage to take risk, this define leadership. And trust me, NK Group has all of them. করতালিতে গঙ্গং করে উঠল পুরো হল। কেউ ভাবতেও পারেনি এত অল্প বয়সে এমন আত্মবিশ্বাস, এমন প্রেজেন্টেশন। আরেকজন বিদেশি উদ্যোক্তা মুগ্ধ হয়ে বলল, Impressive, Mr. Khan. You are not just a businessman, you are an inspiration. নীলার চোখে এক মুহূর্তের জন্য ঝিলিক খেলে গেল। মনে মনে ভাবল, আজ এই বিদেশিরা আমার স্মার্টনেস দেখে মুগ্ধ, অথচ আমার দেশের মানুষ আমাকে দেখে হাসাহাসি করে। গরিব সেজে থাকতে হয় আমাকে। সত্যিটা প্রকাশ করার সময় এখনো আসেনি। সিঙ্গাপুরে বিজনেস ট্রিপ শেষ করে এয়ারপোর্টের ডিউটি ফ্রি শপে ঢুকলো নিলয়। চোখে হালকা ক্লান্তি, কিন্তু ঠোঁটে রহস্যময় হাসি। বড় বড় ব্র্যান্ডেড শোরুমে ঢুকে এক একে জিনিসপত্র বেছে নিল। মায়ের জন্য পার্ল ডিজাইনের একটা নেকলেস, বাবার জন্য লিমিটেড এডিশন টাই আর স্যুটের সেট, বোনের জন্য দামি পারফিউম আর হ্যান্ডব্যাগ। সব কিছু একে একে শপিং ব্যাগ ভরে ফেলল, কিন্তু সবশেষে গিয়ে থেমে গেল ঘড়ির ওয়াশরুম। কাঁচের ভেতর সাজানো নামি দামি ব্র্যান্ডের ঘড়িগুলোর দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল। হঠাৎ একটা স্লিম ডিজাইনের ব্যান্ড ঘড়ির দিকে চোখ আটকে গেল। সে হাত দিয়ে ইশারা করতে সেলসম্যান ঘড়িটা বের করে দিল। নিলয় নিজের মনে ফিসফিস করে বলে, আখি, জানি না কেন তোমার জন্য কিনতে মন চাইল। দাম মিটিয়ে ব্যাগ রেখে দিল, কিন্তু সেটা কাউকে দেখালো না, অফিসের কাউকে। ঘড়িটা আলাদা করে নিজের সুটকেসে গোপন জায়গায় রেখে দিল। মনে মনে বলল, আমি তোকে কিছুই বলবো না কি, তুই ভাবছিস আমি গরিব খেত, কিন্তু একদিন যখন এই গড়িটা তোকে দিব তখনই বুঝবি নিলে আসলে কে।
সুটকেস বন্ধ করতেই চোখে ভেসে উঠল আখির হাসি মাখা মুখ। ঠোঁটে চাপা হাসি খেলল নিলয়ের। নিলয় ঢাকায় ফিরে সবার জন্য শপিং করলো। শপিং করা জিনিসগুলো একে একে বের করতে লাগলো। মা, বাবা, ছোট বোন সবাই খুশিতে উচ্ছ্বসিত হয়ে উঠল। মাকে শাড়ি, বাবার জন্য দামি ঘড়ি, বোনের জন্য কসমেটিক্স আর হ্যান্ডব্যাগ। এদিকে নিলয়ের ব্যাগ থেকে একটা ছোট বাক্স পড়ে গেল, তার ভেতরে সেই সুন্দর ব্যান্ড ঘড়ি। বোন সেটা তুলে নিয়ে কৌতূহলী চোখে তাকালো। এই যে ভাইয়া, এটা কার জন্য? বাকি দর দিলি, এটা লুকিয়ে রেখেছিস কেন? ওটা মানে এভাবে হাত দিস না। বুঝেছি বুঝেছি, এটা তো ভাবির জন্য, তাই না? তাহলে আমি ঠিক ধরেছি। ভাইয়া, আমাদের হবু ভাবির জন্য তুমি গোপনে গিফট কিনে এনেছো। নিলয় এবার হেসে ফেলল, কিন্তু ঘড়িটা হাতে নিয়ে আবার নিজের কাছে রেখে দিল। নিলয় মনে মনে বলল, আখি, শুধু এটা তোমার জন্যই। পরের দিন বিকেলে নিলয় যথারীতি আখিদের বাড়িতে পড়াতে গেল। টেবিলের উপর বই খাতা গুছানো, আখি কলম হাতে বসে আছে। নিলয় হঠাৎ ব্যাগ থেকে একটা ছোট বাক্স বের করে। আগে হাতটা দাও। আখি ভ্রু কুঁচকাল, কিছুটা অবাক হয়ে হাত বাড়িয়ে দিল। নিলয় আস্তে করে তার হাতের কবজিতে ঘড়িটা পুড়িয়ে দিল। চকচকে দামি ব্র্যান্ডের ঘড়ি দেখে আখি চমকে গেল। নিলয়, এত দামি ঘড়ি কই পেলে তুমি? তোমার জন্মদিনে তো কিছুই দেয়নি, খারাপ লাগছিল, তাই আমার এক আত্মীয় আছেন, উনি অনেক বড়লোক, তাকে বলেছেন আমাকে সুন্দর ঘড়ি দিতে, উনি কিনে পাঠিয়ে দিয়েছেন। আখি কিছুক্ষণ চুপ করে ঘড়িটার দিকে তাকিয়ে রইল। মুখে তেমন কিছু বলল না, তবে চোখে হালকা ঝিলিক দেখা যাচ্ছিল। নিলয় আর চোখে সে এক্সপ্রেশনটা দেখে মনে মনে মিষ্টি করে হাসল। পড়াতে এসেছো না গিফট দিতে? বেশি বাড়াবাড়ি করো না। পড়াতেও এসেছি, আবার খুশিও করতে চাই। আখি মুখ ঘুরিয়ে নিল, কিন্তু লুকানো হাসি ঠিকই ঠোঁটের কোণে খেলে গেল। নিলয় ঘড়ি পরিয়ে দিয়ে পড়ানোর কাজ শুরু করলো। ক্লাস শেষ হওয়ার পর সে ব্যাগ গুছিয়ে বাড়ির দরজার দিকে হাঁটল। আখি চুপচাপ খাতার দিকে তাকিয়ে বসেছিল। নিলয় যখন চলে গেল, তার ধীর পায়ে ধূসর ধুলো উঠছিল ঘরের বাতাসে। আখি কিছুক্ষণ চুপচাপ রইল, তারপর ধীরে ধীরে ঘড়িটা হাতে তুলে নিল। ঘড়িটাকে নীলাভ আলোতে দেখল, চোখে হালকা হাসি ফুটল। লাল লাল রক্তচাপটা গাঢ় হয়ে গেল। আখি নিজের সঙ্গে ফিসফিস করে, এটা আমার জীবনের সেরা গিফট নিলয়। ঘড়িটা ধরে আখি মৃদু হেসে দিয়ে জানালো, না, তার শুধু কোনো দাম নাই, বরং নিলয়ের ভাবনা, তার যত্ন, সে লুকানো খুশি, সব কিছু এই ঘড়িতে ধরে আছে। আখি চোখে লুকানো অনুভূতি ধরে রেখে খাতার দিকে ফিরে গেল। ঘড়িটা কবজিতে থাকলেও মনটা যেন নিলয়ের দিকে উড়ে গেল। জীবনের সেরা মুহূর্ত কখনো দামি জিনিস দিয়ে নয়, বরং অনুভূতি দিয়ে হয়। আখির জন্য নিলয়ের সেই ছোট্ট উপহারই সেই মুহূর্ত হয়ে থাকলো। নিলয় মেসে পা রাখলো। মেসের ঘরে থাকা ছেলেরা টেবিলের চারপাশে বসে আলাপ করছে। নিলয় ঢুকতে সবাই চুপচাপ তাকিয়ে রইল। কিরে, মাঝে মাঝে কোথায় চলে যাস তুই? ভাবিস তোর মনের কথা আমরা বুঝি না? এই তো একবার বলবি, নাকি আবার হঠাৎ লাফ দিয়ে চলে যাস? নিলয় হালকা হেসে বলল, চোখে রহস্যময় ঝিলিক রেখে, আমি গ্রামে যাই, পরিবারের সাথে দেখা করতে হয়। গ্রামে কি কাজ থাকে? নিলয় কিছুই বলল না, শুধু মাথা নিচু করে বইপত্র গুছাতে লাগলো। ছেলেরা কিছুটা হতবাক হয়ে চুপচাপ দেখছিল। নিলয়ের চোখে অদ্ভুত এক রহস্য লুকিয়ে আছে, কেউ কিছু জানতে পারছে না। নিলয় মনে মনে ফিসফিস করে বলে, কেউ জানে না আমি বাইরে যাই ব্যবসার কাজে, আবার লুকিয়ে রাখি আমার সত্যিকারের পরিচয়, একদিন সবাই দেখবেই তখন। পরের দিন সকাল নিলয় ভার্সিটিতে পৌঁছালো। বই খাতা হাতে বসে পড়তে লাগলো। হঠাৎ আখি দ্রুত দৌড়ে এগিয়ে এসে তার হাত টেনে নিল। জানো নিলয়, আমি একটা ছেলেকে ভালোবেসে ফেলেছি। নিলয় এক মুহূর্ত থমকে গেল, চোখে কিছুটা অবাক ভাব, মন কষে কষ্ট পেয়েছে, কিছুই বলতে পারল না। নিলয় মনে মনে ভাবল, আমার মতন গরিব ছেলেকে ওর মতো বড়লোক মেয়ে কেন ভালোবাসবে? আমার জীবনের সত্যিটা যদি জানতো, কত তখনও ভালোবাসতো। নিলয় চুপচাপ বসে থাকলো, চোখে গভীর মনোভাবের ছায়া। আখি তার পাশে দাঁড়িয়ে রইল, অচেনা আবেগে কিছু বলতে চাইছিল, কিন্তু নিলয়কে বিরক্ত না করে চুপচাপ বসে রইল।
ক্লাসের এই মুহূর্তে নিলয়ের হৃদয়ে কষে ব্যথা পেলেও তার ভেতরের দৃঢ়তা বজায় রাখল। সে জানে সময় এলে সব কিছু ঠিক হয়ে যাবে। রাতের নিস্তব্ধতায় নিলয় নিজের মেসরুমে বসে গভীরভাবে ভাবতে লাগল। ঘরের একপাশে ল্যাম্পের নরম আলো পড়ছে, আর তার চোখে এক অদ্ভুত চিন্তার ছায়া। আমি তো আকিকে পছন্দ করি, ওর জন্য মনটা কেমন গড়ে বসে না থামছে। ওকে কি বলবো, সব সত্যি জানাতে পারবো কি? কিছুক্ষণ চুপচাপ থাকা শেষে নিজের ভেতরের ভয় আর বাস্তবতার মুখোমুখি হলো। কিন্তু আকি তো একেবারেই বড়লোক, আর আমি কেবল গরিব ছেলেটা। এমন একটা মেয়ের জন্য আমি কি মানিয়ে নিতে পারবো? ও কি আমাকে এই অবস্থায় গ্রহণ করবে? রাত জুড়ে নিলয়ের মনে দ্বন্দ্ব চলল। আকিকে নিজের অনুভূতি জানাতে হবে নাকি সত্যি লুকিয়ে রাখবো? একদিকে ভালোবাসা আর অন্যদিকে বাস্তবতার ভয়। নিলয় চুপচাপ ল্যাম্পের দিকে তাকিয়ে বলল, হয়তো সময় আসবে সব ঠিকমতো বলার, কিন্তু আজ আমি শুধু ওর পাশে থাকবো। সে রাতের নিস্তব্ধতায় নিলয় হৃদয় ভরা এক অদ্ভুত আশা আর ভয়। মিলনের আগের সে মুহূর্তের টানাপোড়েন। পরের দিন বিকেলে নিলয় ঠিক সময়ে আখিদের বাড়িতে পৌঁছল, কিন্তু আজ অন্য দিনের মতন উচ্ছ্বাস দেখা গেল না। বইপত্র নিয়ে বসে পড়তে লাগলো, কিন্তু চোখে মন খারাপের ছায়া। কি হয়েছে তোমার নিলয়? আজ কিছুতেই কথা বলছো না? নিলয় কেবল হালকা হেসে উত্তর দিল, চোখে কোনো প্রকাশ না দিয়ে। কিছু নাকি, পড়া শুরু করি। আখি কিছুটা হতাশ হলেও বসে রইল। বুঝতে পারছিল নিলয়ের মন আজ অন্যখানে ব্যস্ত। নিলয় ভেতরে ভেতরে দ্বিধায় ভরা, নিজের অনুভূতি প্রকাশ করবে কিনা বা সত্যিটা লুকিয়ে রাখবে। সে জানতো যদি আখিকে আজ বলতো হয়তো পরিস্থিতি আরও জটিল হয়ে যেত। নিলয় ভাবল, আজ নয়, আজ শুধু ওর পাশে থাকবো। পড়াশোনা শেষ হলে ফিরে গিয়ে ভাববো সব কিছু। সেই সন্ধ্যা পর্যন্ত নিলয় চুপচাপ আখির কাছে বসে পড়াশোনা করল, কিন্তু চোখে লুকানো ভাবনা আর হৃদয়ে অজানা টানা পড়েন স্পষ্ট। রাতের নিস্তব্ধতায় আখি তার ঘরে বসে ফোন হাতে নিল। মনে মনে ভাবছে নিলয়ের কথা শোনার জন্য একটু সময় চাই। ফোন রিং হলো, আখির নাম স্ক্রিনে ভেসে উঠল। নিলয় কল ধরল। হ্যালো নিলয়, কি করছো? নিলয় কানে সরাসরি কিছু বলল না, শুধু ব্যস্ততার শব্দ দেখাতে, হ্যাঁ আছে, কিন্তু বাস্তবতা আছে, পরে কথা বলি। আচ্ছা। আখি থমকে গেল, ফোন কেটে গেল। নিলয়ের গলা চোখের ভঙ্গি থেকে স্পষ্ট সে আজও ব্যস্ত। নিলয়, তুমি কি সত্যিই ব্যস্ত? না আমি কি কিছু ভুল বুঝছি? কি এমন করছে? কিছু ভুল হচ্ছে কি তার মানে? আখির মনে এক অদ্ভুত সন্দেহের ছায়া জন্মালো। নিলয়ের আচরণ আজ একটু ভিন্ন। সে কি সত্যিই ব্যস্ত নাকি কিছু লুকিয়ে রাখছে? আখি চুপচাপ ফোন রেখে নিজের হাতে কপালে স্পর্শ করে। হয়তো আজ কিছু হয়েছে, অথবা আমি ভুল ভাবছি। সে রাতের নিস্তব্ধতায় আখির মনে অজানা চিন্তা আর উদ্বেগের ছায়া ঘুরছিল। নিলয়ের প্রতি তার আগের মিশ্র অনুভূতি আজ আরও জটিল হয়ে উঠল। রাতের নিস্তব্ধতায় নিলয় নিজের রুমে বসে ভাবছিল, ল্যাম্পের নরম আলোতে আর তার চোখে অদ্ভুত এক ভাবনার ছায়া। আখিকে আমার মনের কথা বলা উচিত, আর কতদিন গোপন রাখবো? ও তো আমার পাশে আছে, আর আমি ওকে পছন্দ করি। কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর সে নিজের ভেতরের দ্বন্দ্বের সঙ্গে লড়ল। কিন্তু আমি গরিব, আমার পরিচয়, আমার জীবন সবকিছু তো আলাদা। যদি জানে হয়তো দূরে সরে যাবে নাকি আমাকে মেনে নেবে। সে রাতের নিস্তব্ধতায় নিলয় হৃদয় অস্থির। ভালোবাসা ও ব্যস্ততার মধ্যে সে অজানা উত্তেজনা অনুভব করছে। ঠিক আছে, কাল যখন আখির কাছে থাকবো তখন ঠিক ভাববো কিভাবে বলবো। একদিকে ভয়, অন্যদিকে আশা। নিলয়ের মন আজ এক অদ্ভুত দ্বন্দ্বে বন্দী। সে জানে সত্যি বলার সাহস না হলে কখনো শান্তি হবে না। পরের দিন বিকেলে নিলয় আবার আখিদের বাড়িতে পড়াতে গেল। ক্লাস শেষ হয়ে যখন সবাই বইপত্র গুছিয়ে বসে থাকলো, নিলয় হালকা নিঃশ্বাস ফেলল। নিলয় সরাসরি চোখে গভীরতা রেখে বলে, আখি, আমি তোমাকে ভালোবাসি। আখি একটু থেমে তারপর মুখে হালকা হাসি ফুটিয়ে বলল, নিলয়, আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু মনে রেখো আমি শুধু তোমার মনের কথা জানতে চেয়েছিলাম। আমি আগে বলেছিলাম আমি অন্য ছেলেকে ভালোবেসে ফেলেছি। নিলয়ের চোখে আনন্দের ঝিলিক ছড়ালো।
গা ঘেঁষে হাসি, মনে এক অদ্ভুত হালকা ভাব। সত্যি আখিও আমার মনের কথা জানার পরও আমাকে ভালোবাসে? গরিব পরিচয় জানেও? নিলয় হৃদয় ভরে গেল খুশিতে। ভালোবাসা শুধু অনুভূতি নয়, বরং বোঝাপড়া আর স্বীকারোক্তিতেও থাকে। আখি তার সত্যিকারের পরিচয় জানার পরও ভালোবেসেছে, ভালোবাসছে। এটাই তার জীবনের সবচেয়ে বড় সুখ। নিলয় ভাবল, ধন্য হলো আমার এই জীবন, ও আমার পাশে আছে আর সত্যিও ভালোবাসে। রাতের নিস্তব্ধতায় নিলয় নিজের রুমে ফোন হাতে নিল। ফোন রিং হলো। নিলয় স্ক্রিনে আখির নাম দেখল। সে হালকা হেসে কল ধরল। হ্যালো নিলয়। হ্যালো আখি। রাতের অন্ধকারের মধ্যে দুজনের কণ্ঠে ছিল অদ্ভুত নরম অনুভূতি। তারা কথা বলল, নিজের দিনটাকে ভাগ করল, হাসলো, আবার একে অপরকে খুঁজে পেল। আজ তো পড়াশোনা তো মন বসছে না। আমারও, তুমিই আমার আনন্দ। দুজনের ফোনের কণ্ঠের মধ্য দিয়ে প্রেমের নরম ছোঁয়া ছড়িয়ে পড়ল। মনে মনে তারা একে অপরের কাছে আরও কাছে এলো। কেউ চোখে দেখছে না, কিন্তু হৃদয় একদম কাছে। নিলয়, তুমি আমার জীবনের সবচেয়ে বড় সুখ। আর তুমি আমার জীবনের সব কিছু। সেই রাত নিলয়ের ও আখির জন্য হয়ে গেল ভালোবাসার একান্ত মুহূর্ত। তারা জানে যে সত্যি অনুভূতি আছে, সেটাই সব কিছুর উপরে। পরের দিন বিকেলে নিলয় ও আখি সময় বের করলো শহরের একটা পার্কে ঘুরতে যাওয়ার জন্য। পার্কে ঢুকতেই চারপাশে সবুজ গাছপালা, খোলা আকাশ আর পাখির কিচির মিচিরে ভরা বাতাস। নিলয় আর আখি একে অপরের পাশে হাঁটতে লাগলো। দেখেছো নিলয়, আজ এখানে সব কিছু কেমন সুন্দর। হ্যাঁ আখি, কিন্তু সুন্দর মুহূর্তগুলো তোমার সঙ্গে থাকলে আরো সুন্দর। তারা হাঁটতে হাঁটতে ছোট খাবার স্টল দেখে চকলেট আর আইসক্রিম খেলো। ছোট ছোট মজা, ঠাট্টা, হাসি, চোখে চোখ রেখে কথোপকথন, সব মিলিয়ে মুহূর্তগুলো যেন স্বপ্নের মতন। নিলয়, তুমি আসলেই মজার ছেলে। তুমি নিজেই মজার আছো। দুজনের চোখে চোখ রেখে হাসি, হাতের হালকা স্পর্শ, প্রেমের নিঃশব্দ ছোঁয়া, পার্কের বাতাসে যেন তাদের ভালোবাসা ভেসে বেড়াচ্ছিল। নিলয় মনে মনে বলল, এই মুহূর্তের জন্য থেমে দেখে আখি আমার কাছে থাকুক চিরদিন। পার্কের সে বিকেল হয়ে গেল তাদের জন্য এক আনন্দ ঘন, মধুর এবং রহস্যময় মুহূর্তে ভরা। পার্কে ঘোরাঘুরির পর দুজন বেঞ্চে বসেছিল। চারপাশে হালকা হাওয়া বইছে। নিলয় আখির দিকে গভীরভাবে তাকিয়ে হঠাৎ বলে ফেলল, আগে চলো আমরা বিয়ে করি। আখি এক মুহূর্তের জন্য অবাক হয়ে তার দিকে তাকালো। চোখ বড় বড় হয়ে গেল। কি, এক্ষুনি বিয়ে? নিলয়, আমাদের তো পড়াশোনা শেষ হয়নি, এইভাবে হুট করে বিয়ে করা যায়? পড়াশোনা শেষ হয়নি বলে ভালোবাসা তেমন থাকে নাকি? তুমি চাইলে সব সম্ভব। আমি চাই তুমি শুধু আমার হও। আখি ঠোঁট কামড়ে হালকা হেসে বলল, তুমি না একদম পাগল। ভবিষ্যতের কথা না ভেবে শুধু এখনকার কথা ভাবো। হ্যাঁ, ভবিষ্যৎ নিয়ে আমি তো অনেক কিছু ভেবেছি, কিন্তু ভবিষ্যৎ সুন্দর হবে তখনই যখন তুমি আমার বাসায় থাকবে। আখির মুখে রাগ দেখালেও চোখের গভীরে লুকানো ভালোবাসা স্পষ্ট ছিল। ঠিক আছে, কিন্তু এখন নয়, সময় হলে আমি নিজেই বলবো, বুঝলে? নিলয় আখির হাত ধরে ফিসফিস করে বলল, সময়ের অপেক্ষা করব, তবে মনে রেখো আমি চিরদিন তোমার জন্যই থাকবো। দুজনের চোখে চোখ রেখে সেই মুহূর্তে নীরব অঙ্গীকার বাঁধা পড়ল। রাত তখন গভীর, চারপাশ নিস্তব্ধ। নিলয় তার রুমের দরজা বন্ধ করে ল্যাপটপ অন করল। স্ক্রিন ভরে উঠল বিভিন্ন চার্ট, গ্রাফ আর কনফারেন্স কলের উইন্ডোতে। তার চোখে ঝিলিক দিচ্ছিল এক অদ্ভুত মনোযোগ। বাইরে থেকে সবাই ভাবে সে গরিব, সাধারণ এক ছেলে, কিন্তু রাতেরই পর্দার আড়ালে নিলয়ের অন্য এক পরিচয় ফুটে ওঠে। মুহূর্তেই পিয়ে অনলাইনে এলো। পিয়ে বলল, স্যার, আজকের আপডেটগুলো প্রস্তুত আছে। ইউরোপের ইনভেস্টররা নতুন প্রজেক্টে আগ্রহ দেখিয়েছে। আগামী সপ্তাহে তাদের সাথে মিটিং ফাইনাল করতে হবে। ঠিক আছে, আমি চাই না কোনো খুঁত থেকে যাক। সব ফাইল রিপোর্ট নিখুঁতভাবে তৈরি করো। আর হ্যাঁ, আজকের শেয়ার মার্কেটের রিপোর্টটা পাঠিয়েছো? জি স্যার, মেল পাঠানো হয়েছে। আর একটা খবর, আমাদের নতুন কোম্পানির নাম ইতিমধ্যে মিডিয়াতে ঘুরছে। নিলয় মনে মনে বলল, ওরা যত ভাবুক আমার জন্য এখনো কেউ কিছু বুঝতে পারবে না। আগে জানুক আমি শুধু সাধারণ নিলয়। তারপর আবার সিরিয়াস ভঙ্গিতে ল্যাপটপে চোখ রাখলো। ঘন্টার পর ঘন্টা সে সংখ্যার খেলায়, রিপোর্ট আর পরিকল্পনায় ডুবে রইল।
বাইরে থেকে কেউ তাকালে মনে হবে সাধারণ এক স্টুডেন্ট রাত জেগে পড়াশোনা করছে, অথচ আসলে সে গড়ছে এক বিশাল সাম্রাজ্যের ভবিষ্যৎ। রাত তখন প্রায় 1টা। নিলয় ল্যাপটপ বন্ধ করে গভীর নিঃশ্বাস ফেলল। মাথায় শুধু একটাই চিন্তা, আখি। কিছুক্ষণ দ্বিধায় ভুগে অবশেষে কল দিল আখিকে। এত রাতে হঠাৎ কল দিলে কেন? আগে একটা কথা অনেক দিন ধরে জমে আছে মনে, আজ না বললে আমি পাগল হয়ে যাব। আবার কি সিরিয়াস কথা? চলো আমরা বিয়ে করি। কিছুক্ষণ নীরবতা। আখি চমকে গিয়ে বলল, নিলয়, তুমি আবার এই কথা বলছো? আমাদের তো পড়াশোনা শেষ হয়নি, সময়ও তো এখনো আসেনি। সময় আসুক বা না আসুক, তোমার কাছে আমি আর থাকতে পারছি না। তুমি যদি আমার না হও, আমি রিস্ক নিতে পারবো না। আখি দীর্ঘশ্বাস ফেলে কিছুক্ষণ চুপ রইল। তখন নিলয়ের কণ্ঠে কাঁপন ভেসে এলো। নাকি তুমি আমাকে বিয়ে করতে চাইছো না শুধু এজন্য যে আমি গরিব? আখি সাথে সাথে কেঁদে উঠল। প্লিজ নিলয়, এমন কথা বলো না। আমি তোমাকে তোমার মনের জন্য ভালোবাসি, টাকার জন্য নয়। তাহলে বলো তুমি রাজি? হ্যাঁ, ঠিক আছে, আমরা বিয়ে করব। তবে তুমি আমাকে প্রতিশ্রুতি দাও, সব সময় আমার পাশে থাকবে। সারা জীবন শুধু তোমার হাত ধরেই থাকতে চাই। ওই রাতেই দুজনের কণ্ঠে ভেসে উঠল ভালোবাসার নিঃশ্বাস আর হৃদয়ের গভীর প্রতিজ্ঞা। সকালবেলা নিলয় আর আখি কাউকে কিছু না বলে চুপি চুপি কাজী অফিসে গেল। দুজনের চোখে উত্তেজনা, ভয়, আবার অপরিসীম ভালোবাসা। কাগজপত্র সই করে সাক্ষীদের সামনে উচ্চারণ হলো কবুল। নিলয় আর আখি এখন স্বামী স্ত্রী। বিয়ের পর নিলয় হাত ধরে আখিকে নিয়ে সরাসরি চলে গেল আখিদের বাসায়। ঘরে ঢুকতে আখির বাবা বজ্র কণ্ঠে চিৎকার করলেন, এটা কি করেছিস আখি? একটা গরিব ছেলেকে বিয়ে করেছিস, আমাদের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিলে। আখি কেঁদে ফেলল, কিন্তু নিলয় শক্ত গলায় সামনে এগিয়ে এসে বলল, আঙ্কেল, গরিব ধনী দেখে কি ভালোবাসা হয়? আমি আখিকে সত্যি ভালোবাসি, সারা জীবন সম্মান আর সুখে রাখবো। আখির বাবা আরো রেগে উঠলেন, তুমি কি দিয়ে রাখবে? তোমার নিজের খাওয়ার ব্যবস্থা নেই, আমার মেয়েকে সুখ দেবে কিভাবে? নিলয় চুপ করে গেল না, চোখের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, আঙ্কেল, হয়তো আপনি জানেন না, আপনি যাকে একসময় আপনার অফিস থেকে তাড়িয়ে দিয়েছিলেন, সে মানুষটার ছেলে আমি। আর আজ আমি বাংলাদেশের টপ বিলিয়নিয়ারদের মধ্যে একজন। চারপাশে হঠাৎ নিস্তব্ধতা নেমে এলো। আখির বাবা অবাক হয়ে দাঁড়িয়ে গেলেন। কি বললে তুমি? তুমি? হ্যাঁ আঙ্কেল, আমার বাবার নাম নাজিম খান, হয়তো চিনতে পেরেছেন, আমি নিলয় খান। আপনার চোখে হয়তো আমি শুধু গরিব একটা টিউশনি করানো ছেলে, কিন্তু সত্যি হলো আমার পরিবারের পরিচয় আপনি কল্পনা করতে পারবেন না। আখি বিস্মিত হয়ে নিলয়ের হাত চেপে ধরল। ঘরে নিস্তব্ধতা ভেঙে গেল শুধু আখির মায়ের কান্নার শব্দে। ঘরে চারদিকে চাপা উত্তেজনা। আখির বাবা রাগে গর্জে উঠলেন, কিন্তু নিলয় এবার আর চুপ থাকল না। সে এক পা সামনে এগিয়ে গিয়ে গম্ভীর গলায় বলল, আঙ্কেল, আজ একটা সত্যি আপনাকে বলতেই হবে। আপনি আমার বাবাকে মিথ্যা চুরির অপবাদ দিয়ে আপনার অফিস থেকে বের করে দিয়েছিলেন। তখন হয়তো ভেবেছিলেন তিনি ভেঙে পড়বেন, হারিয়ে যাবেন, কিন্তু না, আজ সেই মানুষটাই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন। আর আমি তার ছেলে নিলয় খান, আজ বাংলাদেশের সবচেয়ে বড় টপ বিলিয়নিয়ারদের একজন। আখির বাবা হকচকিয়ে গেলেন, মুখ শুকিয়ে গেল। বিস্মিত চোখে নিলয়ের দিকে তাকিয়ে থাকলেন কিছুক্ষণ। কি কি বলছো তুমি? তুমি আজম খানের ছেলে? ঠিক তাই। আপনি যে মানুষকে একদিন অপমান করেছিলেন, আজ আমার বাবা চাইলে আপনার মতো মানুষকে কিনে নিতে পারেন। কিন্তু আমরা প্রতিশোধ চাই না, অপমান ফেরত চাই না। আমি শুধু আমার ভালোবাসা, আমার স্ত্রী আখিকে নিয়ে বাকি জীবনটা সম্মানের সাথে কাটাতে চাই। আখি অবাক হয়ে নিলয়ের হাত শক্ত করে ধরল। চোখে জল এসে গেল। আখির বাবা নির্বাক হয়ে বসে রইলেন। তার চোখে মুখে বিশ্বাস আর অবিশ্বাসের মিশ্র ছায়া। তিনি যেন বুঝতেই পারছিলেন না, এতদিন যাকে অবহেলা করেছেন, তাকে গরিব ভেবেছেন, সে নিলয় আসলে কত বড় মানুষ। ঘরে তখনও নিস্তব্ধতা। আখির বাবা অবিশ্বাসে তাকিয়ে আছেন। নিলয় এবার শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল, আঙ্কেল, একটা কথা বলতে চাই। আমি শুধু দেখতে চেয়েছিলাম আখি আপনার মতো টাকা লোভী কিনা, কিন্তু না, ও আপনার মতো নয়। আখি একজন সাধারণ মেয়ে, যার মন বিশুদ্ধ। সে টাকা দেখে নয়, মানুষ দেখে ভালোবাসে। নিলয় আখির হাতটা ধরে হাসল। আমি গরিব সেজে তার মন জয় করেছি, আর সে প্রমাণ করেছে সত্যিকারের ভালোবাসা কোনো ধন সম্পদের মোহে বাধা নয়। আখির চোখে জল এসে গেল। নীরবে নিলয়ের দিকে তাকিয়ে রইল।
চারপাশের সবাই নিস্তব্ধ, যেন কেউ শ্বাস নিতেও ভুলে গেছে। আখির বাবা হতবাক মুখে কিছুক্ষণ চুপ থেকে ধীরে ধীরে বললেন, আখি, তুই তুই সত্যি ওকে ভালোবাসিস, টাকা পয়সা না ভেবে? আখি সোজা হয়ে বাবার চোখের দিকে তাকালো। হ্যাঁ বাবা, আমি মানুষকে ভালোবেসেছি, টাকাকে নয়। ঘরটা নিস্তব্ধ হয়ে আছে। আখির বাবা গভীর নিঃশ্বাস নিলেন, তারপর ভাঙা গলায় বললেন, বাবা, আমি ভুল করেছিলাম সেদিন, তোমার বাবাকে মিথ্যা অপবাদ দিয়ে করেছি, আমাকে ক্ষমা করে দাও। আঙ্কেল, আমার কাছে মাপ চাওয়ার কিছু নেই, কারণ ভুলটা আমার সাথে হয়নি, আমার বাবার সাথে হয়েছে। সেদিন আপনি ফোন করেননি, বরং তাকে মিথ্যা দোষে অপমান করে অফিস থেকে বের করে দিয়েছিলেন। যদি সত্যি অনুতাপ থাকে তাহলে ক্ষমা চাইবেন তার কাছে। আখির বাবা কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর চোখ নামিয়ে ফিসফিস করে বললেন, ঠিক আছে নিলয়, আমি তোমার বাবার কাছেই মাপ চাইব, সত্যি আমি অন্যায় করেছি। আখি তখন বাবার হাত ধরে বলল, বাবা, নিলয়কে আর কষ্ট দিও না, ওই আমার সব। আখির বাবা আখির মাথায় হাত রেখে তাকালেন নিলয়ের দিকে। এক মুহূর্তের মধ্যে কঠিন অহংকার ভেঙে পড়ে গেল। নিলয় আখিকে নিয়ে নিজের বাড়িতে ঢুকল। বাড়িটার দরজা খোলার সাথে সাথে তার মা দৌড়ে এসে ছেলেকে জড়িয়ে ধরল। আলহামদুলিল্লাহ বাবা, আজ তো আমার চোখের পানিও খুশির কান্নায় ভিজে যাচ্ছে। এতদিন পর তুই আমাদের ঘরে বউ নিয়ে এলি। নিলয় মিষ্টি হেসে মায়ের কাঁধে হাত রাখল। আখি লাজুক হয়ে পায়ের কাছে সালাম করতে মা তাকে বুক ভরে টেনে নিল। তুমি শুধু আমার ছেলের বউ নয়, আমার মেয়ে হয়ে এলে মা। আল্লাহ তোমাদের জীবন সুখে ভরিয়ে দিক। ওদের এই মুহূর্তে নিলয়ের ছোট বোন লাফাতে লাফাতে এগিয়ে এসে চিৎকার দিয়ে উঠল, ভাইয়া, তুমি তো আসলেই চমক দিলি, একটুও জানালি না, তুই তো বিয়ে করে নিয়ে আসছিস। সে আখির হাত ধরে টানতে টানতে বলল, ভাবি, তুমি আমার রুমে আসো, আমি তোমাকে অনেক কিছু দেখাবো। আজ থেকে তুমি আমার সবচেয়ে প্রিয় মানুষ। আখি মিষ্টি হেসে তাকালো নিলয়ের দিকে। নিলয়ও চোখের ইশারায় বলল, এখন তুমি আমাদের সবার প্রাণ। নিলয়ের ছোট বোন আখির হাত ধরে লাফাতে লাফাতে নিজের ঘরে নিয়ে গেল। ঘর ভর্তি রঙিন পোস্টার, বই আর সাজানো টেডি বিয়ার দেখে আখির ঠোঁটে হালকা হাসি ফুটল। ভাবি, তোমাকে না চেনা চেনা লাগছে, কেন জানো? মনে হচ্ছে আগে কোথাও দেখা হয়েছে। আখি একটু ভেবে হেসে উত্তর দিল, হ্যাঁ ঠিক বলছো, আমাদের একদিন শপিং মলে দেখা হয়েছিল, মনে আছে? তোমাকে তখন আমি প্রশ্ন করেছিলাম, উনি কে? নিলয়ের বোন হঠাৎ করে হাত চাপা দিয়ে হাসতে লাগলো। আরে হ্যাঁ, মনে পড়েছে, তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে উনি কি এনেকে গ্রুপ মালিক না? তখন আমি বলেছিলাম উনি আমার ভাই। আখির গাল লাল হয়ে উঠল লজ্জায়। সে হালকা গলায় বলল, হ্যাঁ সত্যি, তখনও বুঝিনি উনি তোমার ভাই নিলয়। নিলয়ের বোন দুষ্টুমি ভরা চোখে তাকালো। ভাবি, একটা কথা বলি, তুমি না তখন থেকেই আমার ভাইয়ের জন্য আলাদা আগ্রহ দেখাচ্ছিলে, এখন তো দেখি সেই আগ্রহ অনেক দূরে এগিয়েছে। আখি হেসে নিচের দিকে তাকালো, কিছু না বলে শুধু মাথা নেড়ে দিল। তারপর দুজন বসে অনেকক্ষণ গল্প করলো। কলেজ, পড়াশোনা, নিলয়ের অভ্যেস, ছোটবেলার মজার ঘটনা সবকিছু নিয়ে তারা হাসি ঠাট্টায় মেতে উঠল। আখি বুঝল শুধু নিলয় নয়, নিলয়ের বোনও তার প্রতি খুব সহজ হয়ে গেছে। সন্ধ্যার পর নিলয়ের বাসায় হঠাৎ গাড়ির শব্দ শোনা গেল। গেট খুলতেই হঠাৎ দেখা গেল আখির বাবা নেমে আসছে। মুখে এক ধরনের দ্বিধা, চোখে অনুশোচনা স্পষ্ট। সবাই অবাক হয়ে গেলেন। নিলয় আর আখি বসার ঘরে ছিল। আখির বাবা ধীরে ধীরে ভেতরে ঢুকে প্রথমে নিলয়ের বাবার দিকে তাকালেন, তারপর মাথা নিচু করে বললেন, খান সাহেব, আজ আমি আপনার সামনে দাঁড়িয়েছি শুধু একটা কথার জন্য। সেদিন আপনাকে যে মিথ্যা অপবাদ দিয়েছিলাম, আপনার সৎ চরিত্রে দাগ লাগিয়েছিলাম, তার জন্য আমি আজও অনুতপ্ত। সেই ভুলের বোঝা আমাকে প্রতিদিন খেয়ে ফেলেছে, আমাকে ক্ষমা করে দিন। ঘর নিস্তব্ধ হয়ে গেল মুহূর্তে। নিলয়ের বাবা কিছুক্ষণ স্থির হয়ে রইলেন, তারপর ধীরে ধীরে এগিয়ে এসে আখির বাবার কাঁধে হাত রাখলেন। অতীত ভুলে যান হয়, ভুল মানুষেরই হয়। আপনি ক্ষমা চাইলেন, আমার মন হালকা হলো। আর এখন তো আমরা বিয়াই হয়েছি, মনোমালিন্য রেখে কোনো লাভ নেই। চলুন সম্পর্কটাকে সুন্দর করে রাখি। এই কথা শুনে আখির বাবার চোখ ভিজে উঠল। তিনি একদম ফুপিয়ে উঠে বললেন, ধন্যবাদ খান সাহেব, আপনি সত্যি বড় মনের মানুষ। এমন সময় নিলয়ের মা এগিয়ে এসে বললেন, ঠিক বলেছেন, এখন থেকে আমরা এক পরিবার। এইসব দুঃখ কষ্ট ভুলে গিয়ে সবাই আনন্দে থাকি।
তারপর ঘরের পরিবেশ পাল্টে গেল। টানটান উত্তেজনার জায়গায় এলো হাসি, আনন্দ আর মিলনের আবহ। নিলয়ের বোন দুষ্টুমি করে বলল, তাহলে ঠিক হলো, এখন থেকে আখি শুধু ভাবি না, মায়ের প্রিয় মেয়ে আর বাবার আদরের মেয়ে হয়ে গেল। সবাই হেসে উঠল। আখি লজ্জায় চোখ নামিয়ে নিল। নিলয় পাশে দাঁড়িয়ে মুচকি হাসল। মনে মনে ভাবল, আজকের দিনটা আমার জীবনের সবচেয়ে সুন্দর দিন। ঘর ভরে গেল হাসি খুশিতে, নতুন সম্পর্কের উষ্ণতায়। রাত নেমে গেছে, বাড়িতে শান্তি এবং উষ্ণতার আবহ। নিলয় এবং আখি আলাদা একটা ঘরে বসেছেন। ঘরটা স্নিগ্ধ আলোতে ঝলমল করছে। নিলয়ের হাত ধীরে ধীরে আখির হাতে গিয়ে মিলল। আখি প্রথমে লাজুক, তারপর ধীরে ধীরে হাসল। আজ রাতটা আমাদের আরেক মুহূর্তের জন্য শুধু আমরা দুজন। আখি চোখ মুচকে দিয়ে তাকালো, নীরব হয়ে হাসল। নিলয় আখিকে কোলে টেনে নিল। ঘুমোলে বাতাসে ফুলের হালকা সুগন্ধ, ঘরের আলোর নরমতা, সব মিলিয়ে মুহূর্তটা এক স্বপ্নময় পরিবেশে পরিণত হলো। নিলয় আখিকে ভালোবাসার কথা বলল, আলতো আলতো চুম্বন দিল। হাতের স্পর্শে আখির চোখ ভিজে উঠল। আখিও নিলয়ের কাঁধে মাথা রেখে ঘুমানোর মতন আলতোভাবে জড়িয়ে ধরল। নিলয়, আমি কখনো ভাবিনি আমাদের রাত এমন সুন্দর হবে। আমি জানি আমাদের গল্পটা শুধু শুরুই। এর রাত যেন আমাদের জীবনের প্রথম ধাপ, একসঙ্গে সুখ আর ভালোবাসার পথে। রাতটা দীর্ঘ হলো, কিন্তু ঘরে নিস্তব্ধতা আর ভালোবাসার আলাপ ভেঙে দিতে পারল না কেউ। তারা শুধু একে অপরের হাত ধরে চোখের খেলা, হাসি আর আলতো আলতো কথায় রাত কাটালো। ঘরের বাইরে তারকা জলজল করছে, কিন্তু ঘরের ভেতরে তাদের জন্য অন্য এক জ্যোতি, ভালোবাসা। নিলয় মনে মনে বলল, আজ থেকে আঁকি শুধু আমার নয়, আমার জীবনের সব সুখের প্রতীক। পরের দিন সকালে নিলয় গাড়ির চাবি হাতে নিয়ে দাঁড়িয়ে রইল। গাড়ি চকচকে, ব্র্যান্ডের দামি মডেল। আখি পাশে দাঁড়িয়ে হালকা লাজুক হাসি দিয়ে তাকালো। চলো আজ ভার্সিটিতে যাই। গাড়ি স্টার্ট হতেই পুরো এলাকায় টকটকে শব্দ, সবাই তাকিয়ে রইল। ভার্সিটিতে ঢুকতেই সবাই অবাক হয়ে দাঁড়ালো। ক্লাসমেটরা একসাথে বলল, এই ছেলেটি এত বড় দামি গাড়ি কোথা থেকে এনেছে? নিলয় গাড়ি থেকে নামতে মুখে হালকা হাসি, হাতে মাইক্রোফোন তুলে সবাইকে বলল, সবাই শোনো, আমি এই শহরের সবচেয়ে নাম্বার 1 বিজনেসম্যান, দেশের টপ বিলিয়নিয়ার। ক্লাসরুমে নিস্তব্ধতা, চোখ বড় করে সবাই তাকালো। কেউ কেউ চুপচাপ, কেউ বা কানা পোষার মতন হালকা ফিসফিস করে বলল, কি এই যে ছেলেটি আমরা গরিব সাজে দেখি, ও কি এত বড় বিলিয়নিয়ার? নিলয় মৃদু হেসে ভাবল, তোরা যাকে ছোট ভেবেছিলি, আসলে সে আমি। এখন বুঝতে পারছো কি? আখি নিলয়ের পাশে হাত ধরে দাঁড়ালো, হালকা গর্বে চোখ ঝলমল করল। আখি মনে মনে বলল, নিলয়, তুমি শুধু বড় লোকই নও, তুমি সাহসীও। নিলয়ের চোখে তখন সেই রহস্যময়তা এবং আত্মবিশ্বাসের ঝিলিক। পুরো ভার্সিটি তার দিকে তাকিয়ে অবাক। নিলয় মাইক্রোফোন ধরে আবার সবাইকে বলল, সবাই শোনো, আমি ভার্সিটির খবর আগেই শুনেছি। সবাই বলেছে এখানে গরিবদের কোনো মূল্য নেই। এর জন্য আমি ছদ্মবেশে এখানে এসেছিলাম অবস্থা দেখার জন্য। ক্লাসরুমে নিস্তব্ধতা, সবাই হতভম্ব হয়ে তাকালো। আমি দেখলাম সত্যি এখানে গরিবদের অসম্মান করা হয়। তাই আজ থেকে আমি ঘোষণা দিচ্ছি, আমি এই ভার্সিটির একটি বিশেষ অনুদান চালু করব। গরিব মানুষরা এখানে ফ্রিতে পড়তে পারবে, যেন আর কেউ তাদের সঙ্গে অসম্মানজনক আচরণ করতে না পারে। তিনি চোখ ঘুরিয়ে সবাইকে দেখলেন, কড়া শোনাচ্ছে গলায় বললেন, যারা গরিব ছাত্রছাত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার করবে তাদের অবিলম্বে সাসপেন্ড করা হবে। সবার মুখ লুকানো, চুলকানো, চুপচাপ। স্যারদেরও চোখ বড় হয়ে গেল। তারা ভেতরে ভেতরে ভাবছে, এই ছেলেটা সত্যিই খুব শক্তিশালী। এমন সাহস কবে দেখানো হয়েছিল? আখি পাশে দাঁড়িয়ে নিলয়ের দিকে তাকালো, চোখে গর্ব আর ভালোবাসার ঝলক। নিলয়, তুমি শুধু ধনীই নও, তুমি সত্যি সাহসী এবং ন্যায়পরায়ণ। নিলয়ের চোখে তখন সেই রহস্যময় এবং দৃঢ় আত্মবিশ্বাসের ঝিলিক, যা সবাইকে একসাথে হতবাক করে দিয়েছিল। ক্যাম্পাসে ঘোষণার পর সবাই এখনও অবাক হয়ে নিলয়ের দিকে তাকিয়েছে। আখি পাশে একটু নার্ভাস হয়ে দাঁড়িয়ে। নিলয় হালকা হাসি দিয়ে আখির কানে নিচু স্বরে বলল, আখি, তুমি ক্লাস করো, আমার একটা মিটিং আছে। আমাকে অফিসে যেতে হবে। শেষ হলে আমাকে ফোন দিও, আমি অফিস থেকে গাড়ি পাঠিয়ে দেবো তোমাকে নিতে। মানে তুমি এখন অফিসে যাবে? নিলয় চোখ টিপে মুচকি হেসে উত্তর দিল, এখন তুমি শুধু আমার বউ হও, ক্লাসে মন দাও।
অফিসের দায়িত্ব আমার। আখির ঠোঁটে লাজুক হাসি খেলে গেল। সে মাথা নিচু করল। নিলয় তাকে একবার স্নেহ ভরে দেখল, তারপর সবার সামনে গর্ব ভরা ভঙ্গিতে হেঁটে গাড়ির দিকে গেল। গাড়ির দরজা খুলতেই চারপাশে ছাত্রছাত্রীরা আবার ফিসফিস শুরু করলো। ও এত ধনী আর আমরা ওকে ছোট করে দেখেছি। সকালে সূর্যের আলোয় ঝলমল করছে শহর। নিলয় আজ একেবারে অন্য রূপে হাজির হলো। দামি ব্র্যান্ডের স্যুট পরে, চুল সযত্নে সেট করা, চোখে মুখে রাজকীয় আত্মবিশ্বাস। আজ আর কোনো মাস্ক নেই মুখে। অফিসের সামনে দাঁড়াতে সবার চোখ হা হয়ে গেল। রিসেপশনের মেয়েরা থেকে শুরু করে অফিস স্টাফ পর্যন্ত সবাই ফিসফিস শুরু করলো। এটা নিলয় স্যার, এত হ্যান্ডসাম, এত বড় বিজনেসম্যান, এত অল্প বয়সে কিভাবে সম্ভব? কেউ সাহস করে সামনে এসে বলেই ফেলল, স্যার, আপনি এত অল্প বয়সী দেশের টপ বিজনেসম্যান হলেন কিভাবে? নিলয় হালকা হেসে চারপাশে তাকালো, তারপর আত্মবিশ্বাসী কণ্ঠে বলল, সফল হতে হলে বয়স লাগে না, লাগে স্বপ্ন আর সাহস। আমি যখন গরিবের মতো জীবন কাটাচ্ছিলাম, তার আগে আমি সেরা বিলিয়নিয়ার ছিলাম। একদিন যারা আমাকে অবহেলা করেছে তারাই আমার প্রেরণা ছিল। আমি গরিবের কষ্ট বুঝি, তাই আজ আমার সামর্থ্য দিয়ে গরিবের পাশে দাঁড়াবো। সবাই নীরব হয়ে গেল। চোখে মুখে শ্রদ্ধার ঝিলিক ছড়িয়ে পড়ল। নিলয় ধীর পায়ে লিফটের দিকে এগিয়ে গেল। পেছনে ফিসফিসানি চলছে। এই ছেলেটাই একদিন দেশের ইতিহাস পাল্টাবে। অফিসের কনফারেন্স রুমে সবাই প্রস্তুত। টেবিলে সাজানো প্রেজেন্টেশন ফাইল, প্রজেক্টর অন। কিছুক্ষণ পরেই বিদেশি ক্লায়েন্টরা ভেতরে প্রবেশ করল। নিলয় উঠে দাঁড়িয়ে হাসি মুখে তাদের ওয়েলকাম করল। ওয়েলকাম টু বাংলাদেশ। ইটস অ্যান অনার টু হ্যাভ ইউ হিয়ার। I hope your journey was comfortable. Thank you, Mr. Niloy. We've heard a lot about your company. We are curious to know about your new product. নিলয় ল্যাপটপে প্রেজেন্টেশন চালু করলো। স্লাইডে পণ্যের ছবি ও ফিচার ফুটে উঠল। This is our latest innovation. The product is designed with modern technology, focusing on durability, efficiency, and user friendliness. Our vision is to provide global quality at a competitive price. That sounds impressive. Could you explain how it is different from others in the market? Of course, unlike other products, ours is energy efficient, cost effective, and eco-friendly. We've also added features based on customer feedback. This makes it not just a product but a complete solution. ক্লায়েন্টরা একে অপরের দিকে তাকালেন, তারপর মাথা নেড়ে সম্মতি জানালেন। Amazing. We really like it. We are ready to finalize the deal. I must say, Mr. Niloy, it's unbelievable how at such a young age you've become such a successful businessman. Your confidence and vision are truly inspiring. Thank you so much. Success is not about age. It's about passion, hard work, and dedication. I believe in building trust, not just business. সবাই হাত মেলালো। পরিবেশ করতালিতে ভরে উঠল। নিলয়ের ম্যানেজমেন্ট টিম অবাক হয়ে দেখল। বিদেশিরাও তার ভিশনে মুগ্ধ। বিদেশি ক্লায়েন্টদের সাথে মিটিং শেষ হওয়ার পর নিলয় সবাইকে দাঁড়িয়ে হাসি মুখে বলল, Since you are here in Bangladesh, I would love to invite you to my home for dinner. My father cooks the best Bengali food. I want to experience our culture not just through business, but also through hospitality. That's wonderful, Mr. Niloy. We'd be honored to join you. We've heard Bengali food is very special. We'd love to taste it. সন্ধ্যাবেলা নিলয়ের বাড়ি। ডাইনিং টেবিলে সাজানো গরম ভাত, ইলিশ মাছ ভাজা, ডাল, শুটকি ভর্তা, গরুর মাংসের ঝোল, পোলাও কোরমা, মিষ্টি দই আর রসগোল্লা। নিলয়ের মা নিজ হাতে রান্না করেছেন। ক্লায়েন্টরা বসতে সুগন্ধে মুগ্ধ হয়ে তাকালেন। Wow, it smells amazing. Oh my God, this is delicious. I've never had such tasty food before. Truly authentic. নিলয়ের মা মিষ্টি হেসে বললেন, তোমাদের ভালো লেগেছে তো বাবা? আমি ভেবেছিলাম বিদেশি বলে ঝাল লাগবে। No, it's perfect. You cook better than any 5-star chef. This dinner is the highlight of our trip. Thank you so much, Auntie. নিলয়ের মা খুশি হয়ে বললেন, বাবা, নিলয়ের জন্য তোমার এত প্রশংসা করলে আমার মনে হচ্ছে আমার ছেলেটা সত্যিই কিছু করেছে। নিলয় গর্বের হাসি হেসে মায়ের দিকে তাকালো, আর আখি চুপচাপ দাঁড়িয়ে সব দেখছিল।
তার চোখে ভরা আনন্দ আর গর্ব। ডিনার টেবিলে হাসি আড্ডার মধ্যে হঠাৎই বিদেশি ক্লায়েন্টদের চোখে পড়ে আখি। সাদাসিধে শাড়িতে হালকা সাজে আখি রান্নাঘর থেকে পানি আনতে এসেছে। Oh, who is this lovely lady? নিলয় হাসি মুখে উঠে দাঁড়িয়ে বলল, শি ইজ মাই ওয়াইফ আকিন। আখি একটু লজ্জা পেয়ে মাথা নিচু করলো। Wow, Niloy, your wife is really beautiful. You both look perfect together. Such a charming couple. Yes, she truly compliments you. A perfect match for a successful man like you. নিলয় বিনয়ের সাথে হাত জোর করে বলল, থ্যাংক ইউ সো মাচ, ইউর কাইন্ড ওয়ার্ডস মিন এ লট। আখি তখনও লজ্জায় মাথা নিচু করে আছে, কিন্তু চোখের কোণে ছোট্ট হাসি ফুটে উঠেছে। নিলয়ের মা পাশে দাঁড়িয়ে খুশি হয়ে বললেন, আমার ছেলেটার ভাগ্য ভালো, আখির মতো বউ পেয়েছে। ক্লায়েন্টরা সবাই প্রশংসায় মেতে উঠল, আর ডিনারের পরিবেশ আরও আনন্দময় হয়ে উঠল। ডিনারের পর ক্লায়েন্টরা সবাই বসার ঘরে বসে আড্ডা দিচ্ছিল। আখি বারবার পানি, জুস আর নানা রকম খাবার এনে দিচ্ছিল বিনয়ের সাথে। নিলয়ের মা বারবার খোঁজখবর নিচ্ছিলেন যেন অতিথিদের কোনো কষ্ট না হয়। Niloy, I must say, we are truly impressed, not only with your business skills, but also with your family values. Yes, the way your mother welcomed us, the way your wife took care of us, it's really heartwarming. নিলয় বিনয়ের সাথে বলল, থ্যাংক ইউ। বিজনেস ইজ ইম্পর্ট্যান্ট, বাট আই বিলিভ রেসপেক্ট অ্যান্ড লাভ ফর পিপল ইজ দ্য রিয়েল সাকসেস। ক্লায়েন্টরা সবাই মাথা নেড়ে সম্মতি দিল। We have already decided. We'll order double the products we had planned before because we know a man like you, with such honesty and family support, will never compromise on quality. নিলয়ের মা খুশিতে বললেন, আলহামদুলিল্লাহ, এই তো অনেক ভালো খবর। আখি অবাক হয়ে নিলয়ের দিকে তাকালো, খুশিতে চোখ চকচক করছে। We are not just business partners anymore, Niloy. We feel like a family now. দ্যাটস দ্য বিগেস্ট অ্যাচিভমেন্ট ফর মি। থ্যাংক ইউ ফর ট্রাস্টিং আস। সবার মুখে আনন্দ, সন্তুষ্টি আর উচ্ছ্বাস। নিলয়ের বাবাও গর্ব ভরে বললেন, আমার ছেলে শুধু বিজনেসে না, মানুষের মন জয় করতেও পারে। সেই রাতটা নিলয়দের পরিবারের জন্য হয়ে উঠল স্মরণীয়, কারণ ক্লায়েন্টদের বিশ্বাস আর ভালোবাসা তাদের বিজনেসকে নতুন উচ্চতায় নিয়ে গেল। ক্লায়েন্টরা একে একে বিদায় নিল। তাদের গাড়ি বেরিয়ে গেলে নিলয়ের বাড়ির উঠোনে হালকা নীরবতা নেমে এলো। সবাই যেন একসাথে স্বস্তির নিঃশ্বাস ফেলল। নিলয়ের মা হেসে আখির হাত ধরে বললেন, মা, তুই সত্যি খুব লক্ষ্মী। তুই না আসলে এত বড় ডিল আজ ফাইনালি হতো না। তোর ব্যবহার দেখে ওরা আরো বেশি মুগ্ধ হয়েছে। আখি লজ্জা পেয়ে নিচের দিকে তাকালো। মা, আমি তো কিছুই করি নাই, সবই নিলয়ের চেষ্টা। নিলয়ের বাবা খুশি হয়ে হেসে বললেন, না না, তুমি না থাকলে পরিবারের পূর্ণতা আসতো না। ব্যবসা একদিকে, কিন্তু ওরা আমাদের ঘরের পরিবেশ, পরিবারের ভালোবাসা দেখে সিদ্ধান্ত বদলেছে। নিলয়ের ছোট বোন উচ্ছ্বাসে লাফিয়ে উঠল। হ্যাঁ হ্যাঁ, ভাবি না থাকলে এই ডিল হতোই না। ভাবির জন্যই তো কাউন্টার বলেছিল ফ্যামিলি ভ্যালুজ। নিলয় মুচকি হেসে আখির দিকে তাকালো, তার চোখে গর্ব আর ভালোবাসা একসাথে। মা ঠিকই বলছেন, তুমি আমার জীবনে আসার পর থেকে সবকিছু সহজ হয়ে যাচ্ছে। সবাই আনন্দে মুখর হয়ে উঠল। বাড়িটা যেন উৎসবের মতো হয়ে গেল। হাসি, খুশির গল্প, গর্ব সব মিলিয়ে এক অন্যরকম পরিবেশ। নিলয়ের মা চোখ মুছতে মুছতে বললেন, আল্লাহকে লাখ লাখ শুক্রিয়া, আজকের দিনটা যেন সারা জীবন মনে থাকে। রাত গভীর হয়ে গেছে। নিলয়ের বাড়ির উঠোনে চাঁদের আলো মেঘের ফাঁক গলে ঝরে পড়ছে। সবাই একে একে ঘুমিয়ে গেছে। শুধু নিলয় আর আখি ছাদে দাঁড়িয়ে আকাশের তারা দেখছে। নিলয় ধীরে ধীরে আখির হাতটা নিজের হাতে নিল। জানো আখি, আজ আমার জীবনের সবচেয়ে বড় অর্জন ব্যবসার ডিল না, বরং তুমি। তোমার সাথে থাকলে মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ। আখি মুচকি হেসে তাকালো তার দিকে। নিলয়, তুমি না থাকলে আমি নিজেকে এত শক্ত মনে করতাম না। তুমি আমাকে সত্যিকারে ভালোবাসে কি সেটা বুঝিয়েছ। নিলয় আখিকে কাছে টেনে নিয়ে ফিসফিস করে বলল, আমি প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করি যেন তোমাকে কখনো হারাতে না হয়। আমার সব স্বপ্ন, সব চেষ্টা তোমাকে ঘিরে। আখি মাথা নিচু করে লজ্জায় তার বুকে মুখ লুকিয়ে ফেলল। আমিও তোমাকে ছাড়া কিচ্ছু ভাবতে পারি না। তুমি আমার ভরসা,
আমার স্বপ্ন, আমার সব কিছু। নিলয় আলতো করে আখির মুখটা তুলে দিল, তারপর ধীরে ধীরে কপালে এক চুমু দিল। আমি তোমাকে এত ভালোবাসি যতটা ভাষায় বলা যায় না। যদি ভাষায় বলা যেত তাহলে হয়তো তোমার ভালোবাসার গভীরতা আমি বুঝতেই পারতাম না। চাঁদের আলোয় তাদের দুজনের চোখে চোখ মেলালো, হাতের মুঠো শক্ত হওয়া। চারপাশে নীরবতা ভেঙে কেবল তাদের হৃদয়ের স্পন্দন শোনা যাচ্ছিল। তারা দুজন দুজনকে ভালোবাসায় ভরিয়ে দিল, যেন পৃথিবীতে আর কিছুই তাদের আলাদা করতে পারবে না। ঢাকার 5 তারা হোটেলের বিশাল বলরুম ঝলমলে আলোয় ভরে গেছে। দেশের নামি দামি ব্যবসায়ী, রাজনীতিবিদ, বিদেশি ডেলিগেট সবাই আজ উপস্থিত। মঞ্চের সোনালি রঙের ব্যানারে লেখা বেস্ট ইয়ং বিলিয়নিয়ার অ্যাওয়ার্ডস 2য় বর্ষ। হলঘরে করতালির শব্দে পরিবেশ মুখরিত হলো যখন ঘোষক বললেন, এই বছরের সেরা তরুণ বিলিয়নিয়ার হচ্ছেন মিস্টার নিলয় খান। নিলয় আত্মবিশ্বাসী পদক্ষেপে মঞ্চে উঠল। কালো স্যুট আর টাইয়ে রাজকীয় আভিজাত্য যেন তাকে আরও উজ্জ্বল করে তুলেছে। সবার চোখ তার দিকে। মঞ্চে পুরস্কার গ্রহণ করতে ক্যামেরার ফ্ল্যাশ একের পর এক ঝলসে উঠল। এরপর সাংবাদিকরা প্রশ্ন করতে শুরু করলো। মিস্টার নিলয়, টানা 2 বছর সেরা বিলিনিয়ার, এত অল্প বয়সে আপনার এই উন্নতির রহস্যটা কি? রহস্য কিছুই না, সব চেষ্টা, ধৈর্য আর আত্মবিশ্বাসের ফল। আমি সবসময় বিশ্বাস করি, আপনি যদি আপনার স্বপ্নের প্রতি সৎ থাকেন, পরিশ্রম করেন, ধৈর্য রাখেন, একদিন তার ফল পাবেনই। আপনার ব্যবসার প্রতিটা ক্ষেত্রেই সফলতা এসেছে। কিভাবে এত বড় ঝুঁকি নিয়েও জয়ী হলেন? ব্যবসায় ঝুঁকি থাকবে, কিন্তু সেই ঝুঁকি নিতে হলে নিজের ভেতরের ভয়কে জয় করতে হয়। আমি সবসময় আমার টিমকে বলি, আমরা হারার জন্য চেষ্টা করব না, আমরা জেতার জন্য চেষ্টা করব। তরুণদের জন্য কিছু বলবেন? হ্যাঁ, অবশ্যই। আমি বলবো, নিজেকে কখনো ছোট ভাববে না। গরিব, সাধারণ বা অসহায় এগুলো কেবল পরিস্থিতি, চিরস্থায়ী পরিচয় নয়। চেষ্টা করলে, ধৈর্য ধরলে আর হাল না ছাড়লে একদিন আমিও আপনাদের মতো মানুষদের প্রমাণ করে দেখাতে পেরেছি, আপনারাও পারবেন। হলঘর আবার করতালিতে মুখরিত হলো। সবাই দাঁড়িয়ে সম্মান জানালো নিলয়কে। দূরে বসে আখি গর্বভরা চোখে তাকিয়েছিল তার নিলয়ের দিকে। তার চোখে জল এসে গেল। মনে মনে বলল, এই শুধু আমার স্বামী না, এই আমার জীবনের সবচেয়ে বড় গর্ব। রাতটা ছিল শান্ত, আকাশে পূর্ণিমার চাঁদ। নিলয়ের বাড়ির ছাদে বসে আছে নিলয় আর আখি। হালকা বাতাস আখির চুলে খেলা করছে। নিলয় আখির হাত ধরে রেখেছে। দুজনের চোখে চোখ আটকে গেছে। নিলয়, তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা কি? যদি একদিন সব কিছু হারিয়ে যায়, কোন জিনিসটা তুমি ধরে রাখতে চাইবে? সবচেয়ে গুরুত্বপূর্ণ? একটু থেমে আখির চোখে তাকিয়ে বলে, আমার মা, বাবা, বোন আর তুমি, তোমরাই আমার আসল সম্পদ। আর তোমার এত বড় ব্যবসা, ব্যাংক ব্যালেন্স, কোটি টাকা সম্পদ? টাকা আমার কাছে কাগজ ছাড়া কিছু নাকি। আমি যেদিন গরিব সেজে তোমার জীবনে ঢুকেছিলাম, তোমাকে পেতে পারবো কিনা জানতাম না, কিন্তু আজ আমি জানি টাকা নয়, ভালোবাসা আর সম্পর্কের মূল্য সবচেয়ে বড়। ব্যাংক ব্যালেন্স আমি আবার বানাতে পারবো, কিন্তু মা, বাবা, বোন আর তুমি, তোমাদের আমি কোনো কিছু বিনিময়ে হারাতে পারবো না। নিলয়ের কথায় আখির চোখ ভিজে যায়। সে নিলয়ের হাত শক্ত করে ধরে বলে, তুমি সত্যি দুনিয়ার সবচেয়ে ভাগ্যবান আর সেরা মানুষ নিলয়, কারণ তুমি টাকার থেকেও ভালোবাসার মূল্য দাও। নিলয় মিষ্টি হেসে আখিকে বুকে টেনে নেয়। দুজন চাঁদের আলোয় একে অপরকে আলিঙ্গন করে বসে থাকে। রাতটা ভরে যায় তাদের মিষ্টি গল্পে, হাসিতে আর ভালোবাসার প্রতিশ্রুতিতে। সেই রাত তাদের জীবনের এক অমূল্য স্মৃতি হয়ে যায়, যেখানে টাকা নয়, ভালোবাসা ছিল আসল ধন। তো প্রিয় দর্শকরা, আজকের গল্প এখানে শেষ হলো। যারা এতক্ষণ যাবৎ গল্পটি শুনেছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর গল্পটা কেমন লাগলো, নেক্সটে কী ধরনের গল্প চান, অবশ্যই তা কমেন্টে জানাবেন। আর লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করতে মোটেও ভুলবেন না কিন্তু। তাহলে সবাই পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করুন। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।